চঞ্চল দুই নয়নে শুভ্রদীপ এদিক ওদিক দেখতে থাকে। আচ্ছা দাদা, আপনি কি বলতে পারবেন লালগোলা যাওয়ার ট্রেনটা কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে? ওই যে দেখছেন 3 নম্বর প্ল্যাটফর্মে যে গাড়িটা দাঁড়িয়ে আছে সেটা লালগোলা যাবে। ভদ্রলোক ঘড়ির দিকে দেখে বলেন, এখনো কিছুটা সময় আছে, আধ ঘন্টা পর গাড়িটা ছাড়বে। শুভ্রদীপ স্বস্তির নিঃশ্বাস ফেলে। ওনাকে ধন্যবাদ জানিয়ে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে হেঁটে যায়। নিজের খেয়ালেই সে হেঁটে যাচ্ছিল, আচমকা ধাক্কা লাগতে ঘোরটা কাটে। এই যে মশাই, আপনাকে দেখে তো সুস্থ স্বাভাবিক বলেই মনে হচ্ছে, তবে এরম অন্ধের মতো হাঁটছেন কেন? শুভ্রদীপ একটু লজ্জিত হয়েই বলে, সরি ম্যাডাম, আমি আপনাকে লক্ষ্য করিনি। আসলে নকলে ওসব বলে কি হবে আর? নিন, হাতটা বাড়িয়ে আমায় টেনে তুলুন, অন্তত একটু সাহায্য করুন। শুভ্রদীপ হাত বাড়িয়ে তাকে টেনে তোলে। মেয়েটি নিজের গা হাত পা ঝাড়তে ঝাড়তে বলে, এবার থেকে রাস্তায় হাঁটার সময় একটু দেখে হাঁটবেন। নেহাত আমি ভালো মেয়ে বলে লোকজনকে ডাকলাম না, অন্য কেউ হলে এখনই লোক জড়ো করে ফেলতো, রাম ধোলাই খেতেন তখন। আমাকে ক্ষমা করে দিন, ভুলটা তো আমারই। আমি তো নিজের খেলেই মুশকিল ছিলাম, তাই তো হঠাৎই আপনার সাথে এই ধাক্কা লেগে গেল। ঠিক আছে। মেয়েটা আর কোনো কথা না বলে চলে যায় সেখান থেকে। শুভ্রদীপ একবার পেছন ফিরে দেখে তাকে। ভারী অদ্ভুত মেয়ে তো, একটা থ্যাঙ্কস অব্দি বললো না। সাকে, আমি এখন ট্রেনে গিয়ে বসি। কামরাটি তখন প্রায় ভর্তি হয়ে এসেছে, ট্রেন ছাড়ার সময়ও হয়ে এসেছে। শুভ্রদীপ টিকিট দেখে জানলার পাশের সিটে গিয়ে বসে। মনে মনে ভাবে বাড়িতে একটা ফোন করতে হবে। পকেট থেকে মোবাইল বের করে দুবার কল করে সে কথা বলার চেষ্টা করে, বাট নেটওয়ার্ক প্রবলেমের জন্য কিচ্ছু শুনতে পায় না। সিট ছেড়ে সে গেটের সামনে এসে দুবার মোবাইলটা ঝাঁকায়। 3 নম্বর বার কল করে সে। হ্যালো সৌমিলি, শুনতে পাচ্ছ? হ্যালো। অন্যদিক থেকে সৌমিলির কথাগুলো কাটা কাটা ভাবে ভেসে আসে কানে। তোমার কথাগুলো কেমন কাটা কাটা শোনাচ্ছে। হ্যালো, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। অন্বেষা কি করছে? চিন্তা করো না, ও ঠিক আছে। আমি সবসময় ওকে চোখে চোখেই রাখি। শুভ্রদীপ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তুমি ছেলে বলে নিশ্চিন্তে ওকে রেখে যেখানে খুশি বাবুগুড়ের মতন বেড়াতে পারি। তোমার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না, আমি জানি। থাক ওসব কথা এখন। তুমি এখন কোথায় যাচ্ছ? ফিরবেই বা কবে? জানি না কোথায় যাচ্ছি, কবে বা ফিরবো, কিন্তু চেষ্টা করবো তাড়াতাড়ি ফিরে আসার। ডোন্ট ওয়ারি অ্যান্ড স্টে সেফ। কথাগুলো বলে শুভ্রদীপ ফোনটা রেখে দেয়। তার ঠোঁটের কোণে বিষাদ ভরা একটা হাসি খেলে যায়। এমন সময় হুইসেল দিয়ে চলতে শুরু করে গাড়ি। প্ল্যাটফর্মের ওপর দিয়ে ছুটছে একটা মেয়ে কনের সাজে। আশেপাশের লোকের দৃষ্টি সেই মুহূর্তে আকর্ষণ করেছে। সে ছুটছে, হাঁপাচ্ছে, আর একটু গতি বাড়ালেই সে ছুঁতে পারবে ট্রেনের দরজার হাতলটি। শুভ্র তখনও গেটেই দাঁড়িয়ে দেখছে সেই মেয়েটিকে। ক্ষণিকের জন্য তার দৃষ্টি স্থির হয়ে গিয়েছিল সেই মেয়েটির দিকে। শুভ্রদীপের মনে পড়ল কিছুক্ষণ আগে এই মেয়েটির সাথেই তার ধাক্কা লেগেছিল। মেয়েটি শুভ্রকে উদ্দেশ্য করে বলছে, প্লিজ গিভ ইউর হ্যান্ড, প্লিজ গিভ মি। ধীরে ধীরে ট্রেনের গতি বাড়ে। শুভ্রদীপ কি করবে না বুঝতে পেরে হাতটা বাড়িয়ে এক ঝটকায় মেয়েটিকে টেনে তুলতে সক্ষম হয়। মেয়েটি তার বুকের উপর গিয়ে পড়ে। অসম্ভব কাঁপছে সে। কয়েক মুহূর্ত পর একটু স্বাভাবিক হলে সে মুখ তুলে তাকায় শুভ্রদীপের দিকে। তীর তীর করে কাঁপছে তার ঠোঁট যুগল। নিজেকে শুভ্রদীপের থেকে আলাদা করে। শুভ্রদীপও কিছুটা গুটিয়ে নেয় নিজেকে, তবে পরিস্থিতিকে কিছুটা স্বাভাবিক করতে সে বলে, আপনি ঠিক আছেন তো? কোথাও লাগেনি তো?
অনেক ধন্যবাদ আপনাকে। আপনি না থাকলে কি যে হতো ভেবেই গায়ে কাটা দিচ্ছে। তাই এভাবে রিস্ক নেওয়াটা কি খুব জরুরি ছিল? এর পরের ট্রেনটা ধরতে পারতেন। জরুরি ছিল। পরের ট্রেনটার জন্য অপেক্ষা করার মতো পরিস্থিতিতে আমি নেই এখন। আচ্ছা চলুন এখন গিয়ে বসি। মেয়েটি শুভ্রদীপের সামনের সিটে বসে। শুভ্র ব্যাগ থেকে জলের বোতলটা বের করে মেয়েটির দিকে এগিয়ে দেয়। নিন একটু জল খান। মেয়েটি কোনো কথা না বলে এক নিঃশ্বাসে জলটা শেষ করে। জলটার খুব প্রয়োজন ছিল আমার। গলাটা পুরো কাঠ হয়ে এসেছিল। থ্যাঙ্কস। আচ্ছা আপনি এরকম ভাবে দৌড়াচ্ছিলেন কেন? আমি কাউন্টারে গিয়ে টিকিটের লাইনে ফেঁসে যাই। প্রচণ্ড ভিড় কাটিয়ে টিকিট নিয়ে আসতে গিয়ে দেখি ট্রেনটা ছেড়ে দিয়েছে, তাই তো দৌড়চ্ছিলাম। শুভ্র ভালো করে একবার মেয়েটির আপাদমস্তক চোখ বুলিয়ে আবার জিজ্ঞেস করে, এটা কি এখন নতুন ট্রেন্ড? মানে? আজকাল অনেকেই দেখছি রাস্তাঘাটে কোন স্টেজে রিলস বানায়। আপনিও কি রিলস বানান নাকি? এবার মেয়েটির মুখে হাসি ফুটে ওঠে। ধুর, রিলস নয়, বিয়ের পিড়ি থেকে পালিয়ে এসেছি। শুভ্র এবার গোল গোল চোখে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। এমা কেন? বাড়ি থেকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। আমি তাদের স্পষ্ট জানিয়েছিলাম বিয়ে করলে নিজের পছন্দের ছেলেকেই করব। যাকে চিনি না জানি না তার সাথে সারাটা জীবন কি থাকা যায়? কি বলেন? নিশ্চয়ই। আপনি এখন অ্যাডাল্ট, আপনি নিজের মতামত পোষণ করবেন, এটাই তো স্বাভাবিক। আর এমনি তো জোর করে কারোর উপর কিছু চাপিয়ে দেওয়া যায় না, সেটা অন্যায়। বেশ কিছুক্ষণ তাদের আলাপ পর্ব চলে। শুভ্রদীপই প্রথম জিজ্ঞেস করে, আচ্ছা আমরা তো প্রায় ঘন্টাখানিক ধরে গল্প করছি, এখনো তো আমরা নিজেদের নামটাই জানলাম না। মেয়েটি জিভ কেটে বলে, ইস, দেখেছেন, এখনো পর্যন্ত নিজের নামটাই বলা হলো না। আমার নাম অনিন্দিতা সমাদ্দার। আপনার নাম? আমি সুপ্রতিভ হালদার। নেশায় সিঙ্গার আর গিটারিস্ট দুটোই। অনিন্দিতার চোখ যায় শুভ্রদীপের গিটারের দিকে। একটা অনুরোধ করব, রাখবেন? বলুন কি করতে পারি। শুভ্র তাকে দেখে কিছুটা আন্দাজ করতে পারে যে অনিন্দিতা গান শুনতে চাইছে এখন। গান শুনবেন তাই তো? হ্যাঁ, প্লিজ একটা গান হয়ে যাক। এর সাথে আপনার গানের গলা এবং গিটার বাজানোর দক্ষতার প্রমাণও পেয়ে যাব। ব্যাগ থেকে গিটারটা বের করে একবার কপালে ঠেকিয়ে শুভ্রদীপ একটা গান ধরে। মন চাহে যে ধর দিতে, মন চাহে যে ধর দিতে, তবু সে লাজে মরে যায়। মধুমালতী ডাকে ফুল ফাগুনে এ খেলায়, জানি জানি কে মোর হিয়া, জানি জানি কে মোর হিয়া, রাঙালো রাঙা কামনা মধুমালতী ডাকে ফুল ফাগুনে এ খেলা। অনিন্দিতা তার সুরের বাঁধনে বাঁধা পড়ে যায়। জানালা দিয়ে প্রবেশ করা অবাধ্য বাতাসের ঝাপটায় অনিন্দিতার খোঁপার বাঁধন খুলে যায়। বাতাস এবং গিটারের সুরের মেলবন্ধনে কেশরাশিও দুলতে থাকে তালে তালে। চোখ বন্ধ করে শরীরটা এলিয়ে দেয় সে। মাঝে মাঝে শুভ্রদীপের চোখ বাইরের নীল দিগন্তের সাথে মিশে যাওয়া সবুজ আস্তরণকে উপেক্ষা করে নীরব নিষ্পলকে চেয়ে থাকে অনিন্দিতার মুখের ওপর। এই চা, চা, লেবু চা, দুধ চা, লিকার, কফি, এই চা দেবো দাদা? এই চা, 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 দাদা 2 কাপ লেবু চা। এই চা, চা, লেবু চা, দুধ চা, লিকার, কফি, এই চা আছে? চা দেবো চা আপনাকে? বিক্রেতা চলে যেতে শুভ্রদীপ দেখে অনিন্দিতা তখনও ঘুমোচ্ছে। বিকেলের এক ফালি পড়ন্ত রোদে তার মুখখানি কমলা আভায় মুড়ে রয়েছে।
অপার এক শান্তি সেই মুখে। শুভ্রদীপ তাকে ডাকতে চায় না, আরো কিছুক্ষণ এইভাবেই সে দেখতে চায় তাকে। হয়তো শুভ্রর মন তাকে বাধা দিচ্ছে। হঠাৎ চোখ খুলে আড়মোড়া ছেড়ে উঠে পড়ে অনিন্দিতা। শুভ্রদীপ মুহূর্তে চোখ সরিয়ে নেয় তার থেকে, যেন এতক্ষণ সে বাইরের দিকেই চেয়েছিল। চা, দাঁড়ান, আমি ফ্রেশ হয়ে আসি। যাক, মেয়েটা বোধ হয় কিছু টের পাইনি। আমার যে কি হয়েছে, কি ভাবতো, আমি কেমন ফ্যাল করে তাকিয়েছিলাম ওর দিকে। অনিন্দিতা ফিরে আসে। সত্যি আপনার গলায় জাদু আছে, গান এবং গিটার দুটোতেই আপনি বেশ পারদর্শী দেখছি। ওই আর কি। এই নিন, চা খান, দেখুন পুরো ফ্রেশ লাগবে। চায়ের কাপে চুমুক দিতেই শরীরটা একেবারে ফ্রেশ হয়ে যায়। আপনাকে একটা প্রশ্ন করতে পারি? একদম, নির্দ্বিধায় করুন। কি প্রশ্ন আপনার? আপনার ডান হাতের ট্যাটুতে ওটা কার নাম লেখা আছে? একটু পার্সোনাল হয়ে গেল জানি। শুভ্রদীপ স্থির চোখে দেখে অনিন্দিতার দিকে। অনিন্দিতা ভাবল, এই রে, এইবার হয়তো একটু বাড়াবাড়ি করে ফেলল সে। কিন্তু শুভ্র মৃদু হেসে বলল, না না, আমি আপনার কথায় কিছু ভাবছি না। এই ট্যাটুটা আমার জীবনের সাথে জড়িয়ে থাকা একজনের। অসংখ্য স্মৃতি, না বলা কথা, অসমাপ্ত গল্প, ছিন্নপাতার অর্ধেক কবিতাকে নির্দেশ করে এই ট্যাটু। অনিন্দিতা যে তার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারেনি সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। তার ভ্রু জোড়া কুঁচকে একত্রিত হয়েছে। যদি কখনো সুযোগ পায় নিজের গল্প বলার, বলবো। তখন শুনতে না চাইলেও শুনতে হবে কিন্তু। আপনি মানুষটা সত্যিই অদ্ভুত। আপনি ঠিক যতটা সহজ, আপনার কথাগুলো ঠিক ততটাই জটিল। আমার এই ছোট্ট মাথায় এত কিছু ঢুকবে না। এবার শুভ্র মুচকি হাসে। আচ্ছা, আপনি একটু ফোনে দেখে বলুন না, পাগলাচণ্ডী আর কত দূর? শুভ্রদীপ মোবাইলে ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে দেখে পাগলাচণ্ডী পৌঁছতে আর কতক্ষণ লাগবে। তারপর সে বলে, আর এই মিনিট 15 পর গাড়ি পাগলাচণ্ডী পৌঁছবে। অনিন্দিতা সেটা শুনে স্বস্তি পায়। প্রথমবার সে বাড়ি থেকে এত দূরে কোথাও এসেছে। নেহাত এক প্রকার বাধ্য হয়েই তাকে বেরোতে হয়েছে। অবশ্য না বেরোনো ছাড়া যে আর উপায়ও ছিল না হাতে। অনিন্দিতা মনে মনে প্রীতিকে ধন্যবাদ জানায়। প্রীতি তার বেস্ট ফ্রেন্ড, সুখ দুঃখের সঙ্গেও বলতে পারেন। অনিন্দিতা এবং প্রীতির মাঝে গোপন বলে কিছু নেই। তারা ছোট থেকে ছোট কথাও শেয়ার করে একে অপরের সাথে। নিজের খারাপ সময় সে প্রীতিকেই প্রথম পায়। বান্ধবীর কথা শুনে প্রীতি বলেছিল, আমি সব সময় তোর পাশে আছি, তোর কোনো ভয় নেই। আমাদের আদি বাড়িটা এখন ফাঁকা পড়ে আছে, ওখানে গ্রামের বাড়িতে রামুদা আর ওর বউ থাকে, ওরাই দেখাশোনা করে। তুই সেখানে গিয়ে কিছুদিন থেকে তারপর বাড়ি ফিরবি। প্রীতির কথা মতো অনিন্দিতা আজ সেখানেই যাচ্ছে। ট্রেনটা যখন পাগলাচণ্ডী পৌঁছলো তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। ট্রেন থেকে নেমে বিদায় জানায় অনিন্দিতা। আপনাকে ধন্যবাদ জানিয়ে আর ছোট করব না। ভালো থাকবেন। আজকের এই ট্রেন জার্নিটা খুব স্পেশাল আমার জন্য। যদি আবার কখনো দেখা হয়, আপনার গল্পটা সেদিন মন দিয়ে শুনবো। অপেক্ষায় রইলাম। কথাটা বলে অনিন্দিতা চলে যায়। ট্রেন হুইসেল দিয়ে আবার হেলতে দুলতে এগিয়ে চলে নতুন গন্তব্যের দিকে। শুভ্রদীপের কাছে জমা রইল আরও একটা স্মৃতি। তবে এই স্মৃতি যেন কিছুটা ভিন্ন স্বাদের, এক অন্য বার্তা বহন করে এনেছে তার কাছে। শুভ্রদীপ নিজের সিটে গিয়ে বসে। তার সামনের সিটটা এখন শূন্যতায় ভরা। শুভ্রদীপের চোখ যায় হঠাৎ পায়ের কাছে, সেখানে কিছু তো একটা পড়ে আছে। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আলো ফেলতে সে দেখে একটা নূপুর সেখানে পড়ে। সেটা হাতে তুলে ভালো করে দেখে শুভ্রদীপের মনে পড়ে এটা তো অনিন্দিতার পায়ের নূপুর। কিন্তু এখন তো আর উপায় নেই। ট্রেন অনেকক্ষণ আগে পাগলাচণ্ডী ছেড়ে দিয়েছে। শুভ্র স্থির চোখে সেই নূপুরটিকেই দেখতে থাকে।
মেঘ ঘনিয়ে এসেছে আকাশে। স্টেশন থেকে বেরিয়ে টোটো পেয়ে যায় অনিন্দিতা। টোটো চালক তার বলা ঠিকানায় তাকে পৌঁছে দিয়ে ভাড়া নিয়ে চলে যায়। মরচে পড়া লোহার বিশাল গেটটিকে ঠেলে নুড়ি পাথর বিছানো পথ ধরে বাড়ির দিকে এগিয়ে যায় অনিন্দিতা। বাড়ির বর্তমান অবস্থা দেখে বোঝা দায় যে এক সময় নাকি এটা জমিদার বাড়ি ছিল। সে সময় আর আজকের সময় পুরো আকাশ পাতাল বৈষম্য। বাড়ির বড় গেটটিকে পেরোনোর পরই অনিন্দিতার চোখ পড়ে দুই পাশের ফুলের ছোট্ট বাগানগুলোর দিকে। রং বেরঙের বেনামি ফুল দুলছে হাওয়ার সাথে। অনিন্দিতার চোখে বড় বেমানান লাগে ফুলের বাগান। তা যেন ঠিক এই বাড়ির রূপের সাথে ভিন্ন। দুফোঁটা জল তার হাতে পড়ে। উপর দিকে মাথা তুলে দেখে মেঘের আড়ালে উঁকি দিচ্ছে বিদ্যুৎ রেখা। আর না দাঁড়িয়ে সে বাড়ির দিকে এগোয়। দরজার সামনে গিয়ে দাঁড়াতেই তাকে অবাক করে দরজাটা ভেতর থেকে অদ্ভুত কানিটো করা শব্দ করে খুলে যায়। দুজন মাঝবয়সী ভদ্রলোক ও ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন। একগাল হেসে সেই ভদ্রলোক বলেন, তা কেমন আছেন দিদিমণি? আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমাকে প্রীতি দিদি সব বলে দিয়েছে। আপনি তো ওনার ছেলেবেলার বন্ধু। কোনো চিন্তা নেই, আপনি যতদিন ইচ্ছা এখানে থাকুন। প্রীতি দিদিমণি তো আসবে কয়েকদিনের মধ্যেই। আসলে আমার মেয়ের বিয়ে বলে কথা। সবার আগে আমাকে তুমি করে ডাকবে তোমরা দুজন। আমি কি তোমাদের পর? আমিও তো তোমাদের বোনের মতো। আমাকে প্রীতি কিচ্ছু বলেনি বিয়ে নিয়ে। যাক, ভালোই হলো। আমরা সবাই মিলে খুব আনন্দ করব বিয়েতে। রামুদার স্ত্রী সোনালি বলল, আচ্ছা যাও, এখন গিয়ে বিশ্রাম করো গে। অনেকটা পথ এসেছো ট্রেনে, এখন একটু বিশ্রাম করো। রাতে খাবার তোমার ঘরেই পাঠিয়ে দেবো, কেমন? অনিন্দিতা ব্যাগপত্র নিয়ে দোতলায় রামুর দেখানো ঘরে চলে যায়। সে আসবে জেনে রামু এবং তার বউ সোনালি সব ব্যবস্থা করে দিয়েছে। অনিন্দিতা ঘরে ঢুকে দরজা বন্ধ করে সম্পূর্ণ নির্বস্ত্র হয়ে স্নান করতে চলে যায়। শাওয়ারের হাতলটা ঘোরাতেই ঠান্ডা জলে ভিজে যায় ক্লান্ত শরীরটা। চোখ বন্ধ করে কিছুক্ষণ সেভাবেই দাঁড়িয়ে থাকে সে। তারপর স্নান সেরে তোয়ালে জড়িয়ে বাইরে বেরিয়ে এসে একটা নতুন পোশাক পরে। বৃষ্টিটা ক্রমশ বেড়েই চলেছে। আজ রাতে আর থামবে বলে মনে হয় না। ইলেকট্রিসিটি নেই। মোমবাতির আলোকে আশ্রয় করে টেবিলে গিয়ে বসে অনিন্দিতা। ব্যাগ থেকে ডায়েরিটা বের করে আজ সারা দিনের ঘটে যাওয়া ঘটনাগুলো বর্ণনা করে। এই অভ্যেসটা তার বহুদিনের। একদিন তো আমরা সবাই হারিয়ে যাব। তখন এই ডায়েরিতে লেখা স্মৃতিগুলোয় ইতিহাস হয়ে রয়ে যাবে বন্দিদশায়। এই দিনটা একদিন আসবে জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি আসবে সেটা ভাবিনি। ও আমায় চিনতে পারেনি, কিন্তু আমি ওকে প্রথম দেখাতেই চিনে নিয়েছিলাম। এই মুখ ভোলা যায় না, ওই স্পর্শ মুছে ফেলা যায় না। ও ভেবেছে আমি মনের ভুলে নুপুরটা ফেলে এসেছি। আমি ইচ্ছে করেই ফেলে এসেছি। ওই নুপুরই ওকে টেনে আনবে আমার কাছে। শুধুমাত্র ওকে পাওয়ার জন্যই তো আমার বাড়ি ছাড়া। তুমি শুধু আমার, সুপ্রদীপ, তুমি শুধু আমার। আমি জানি তুমি আমার কাছেই ফিরবে। আবার আমাদের দেখা হবে খুব শীঘ্রই। কলম থেমে যায়। ডায়েরিটা বুকে আঁকড়ে ধরে জানালার সামনে গিয়ে দাঁড়ায় সে। চোখ বন্ধ করে মাথা রাখে জানালার কাছে। মনের সুপ্ত কিছু আকাঙ্ক্ষা কণ্ঠের সহযোগিতায় বেরিয়ে আসে মুখ থেকে। বেরঙিন এই জীবনটাকে ইচ্ছে ডানায় বেঁধেছি আমি। তোমার শহরে রওনা দিলাম, আশ্রয় দিও মণিকোঠায় তুমি। পথে যদি হয় দেরি, ক্লান্তি নামে দু চোখ জুড়ে, তোমার স্মৃতি মুড়বে আমায় প্রেম বাঁধনে ভীষণ করে। তৃতীয় পেকটা খাওয়ার পর বাঁধন বলল, ভাই আর নয়, আমি আর পারবো না।
শুভ্রদীপ এক টুকরো মাংস খেয়ে বলল, ব্যাস হয়ে গেল তোর। ভাগ্যিস বাবা মা নেই, নইলে পিঠে দু ঘা দিত দুজনেরই। কাকু কাকিমা কবে ফিরবেন? গতকাল সকালেই ফিরে আসবে দুজনে। দাদুর শরীরটা খারাপ তো তাই গিয়েছিল। এখন দাদু ঠিক আছে, তাই কালকে চলে আসবে। আচ্ছা, তোর বিয়েটা কবে জানো? তুই ভুলে গেছিস? 2 মাস পর আমার বিয়ে। তোকে কিন্তু আসতে হবে। পাগলি একটা, আমি না আসলে তোর বিয়েই হবে না। তা তোর বড়বাবু কি করেন? ওর বিজনেস আছে, ফ্যামিলি বিজনেস। ছেলেটা খুব ভালো, আমাকে খুব ভালোবাসো। মুখে কিছু বলেনি, একটু লাজুক স্বভাবে। যাক, দুজনের ভাইব ম্যাচ করেছে, ওসব নিয়ে ভাবিস না। লজ্জাটা ফুলসজ্জার দিনই কেটে যাবে। এই ওসব বাদ দে। তোর বাড়ির সব কেমন আছে রে? কাকু কাকিমা, অন্বেষা, ওরা কেমন আছে রে? শুভ্রদীপ বাইরে তখন বৃষ্টি দেখতে ব্যস্ত। নিজের মনেই সে বলল কথাটা। আচ্ছা, আমাদের জীবনটা যদি এই মেঘেদের মতন হতো, কারণে অকারণে যদি বর্ষণ হতো, অন্তরে চমক কষ্টগুলো ধুয়ে মুছে যেত, ভেসে যেত অন্যত্র, তাহলে তাহলে কি খুব খারাপ হতো? বাঁধন তার বন্ধুকে বহু বছর ধরে দেখছে। কলকাতায় পড়ার সময় তারা দুজন একই কলেজের একই ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল। বন্ধুর ভালো খারাপ সময় অসময় সেই তার সাহারা হয়েছে। নিজেদের মধ্যের বন্ধুত্বটাকে ভীষণ যত্নে রেখেছে তারা। তবে কেন জানি না, সেই বন্ধু ধীরে ধীরে কেমন চুপচাপ হয়ে গেল। বছর কয়েক আগের ঘটনা তাকে একেবারে বিধ্বস্ত করে দিয়েছে। সে মুখে কিছু বলে না, কিন্তু কিন্তু বাঁধন বুঝতে পারে সব কিছু। বাঁধন বহুবার বুঝিয়েছে নতুন করে শুরু করতে, কিন্তু কে শোনে কার কথা। আমি একটা কথা বলতে তো তোকে ভুলেই গেছিলাম। আগামীকাল মিতালির দাদার বিয়ে, আমাদের ইনভাইট করেছে। তোকে স্পেশাল নিয়ে যেতে বলেছে। বাঁধনের মুখের ওই দুষ্টু হাসিটা দেখে শুভ্রদীপ কি বলবে বুঝতে পারে না। একটা পাগলই হচ্ছিল না, আবার আরেকটা পাগল। মিতালি তোর থেকেও বড় পাগল। বাঁধন তার কানটা চেপে ধরে। কি বললি? আমি পাগল? আচ্ছা ছাড় ছাড়, লাগছে তো। আচ্ছা বাবা, সরি, আর বলবো না। এই আচ্ছা, এই মিতালির বাড়িটা কোথায় যেন? আরে ওই তো পাগলাচণ্ডী। শুভ্রদীপের নামটা বড্ড চেনা লাগে। এর আগেও এই নামটা সে শুনেছে, তবে কোথায় এখন তো মনে পড়ছে না। সে কিছুক্ষণ মাথা নিচু করে ভাবে, হঠাৎ মুখ তুলে বলে, আজ এই মেয়েটার সাথে ট্রেনে পরিচয় হয়েছিল, যার কথা বললাম আর কি। ওর একটা নুপুর আমার কাছে রয়েছে। ও পাগলাচণ্ডীতেই নেমেছিল। আমি যতদূর জানি পাগলাচণ্ডী খুব একটা বড় এলাকা নয়। ভালোই হলো, ওখানে গিয়ে ওর খোঁজ করে নুপুরটা ফিরিয়ে দেব। আচ্ছা, মিতালিকে বলবো আমাদের হেল্প করতে। দরজার খটখট শব্দে ঘুমটা ভেঙে যায় অনিন্দিতার। ঘুম পায়, বিছানা ছেড়ে উঠে দরজাটা খুলে দেখে প্রীতি তার সামনে দাঁড়িয়ে কফি হাতে। বন্ধুকে এরকম হঠাৎ দেখে চমকে যায় অনিন্দিতা। কয়েক মুহূর্ত পর হুঁশ ফিরলে আনন্দে বন্ধুকে জড়িয়ে ধরে সে। আমায় তো তুই একবারও বললি না তুই আজ আসবি। আমি খুব খুব খুশি রে, তোর মতো বন্ধু পেয়ে আমি ধন্য। লাভ ইউ ইয়ার। আলিঙ্গন পর্ব মিটিয়ে কফির কাপে চুমুক দিতে দিতে প্রীতি বলল, গতকাল তোর বাবা মা আমার বাড়ি এসেছিল। দেখ, দোষটা যেমন ওদের তেমন তোরও। তুই প্রথমেই বিয়েতে না করে দিতে পারতিস, তাহলে আর কিছুই হতো না। আমি কি করে জানবো যে ওরা এত তাড়াতাড়ি বিয়ের পিড়িতে বসাবে আমাকে? আমি জানিয়েছিলাম আমি নিজের পছন্দের পাত্রের সাথেই গাঁটছড়া বাঁধবো। আমি কাকু কাকিমাকে বলেছি তুই আমার দায়িত্বে আছিস।
তারা যেন নিশ্চিন্তে থাকে। তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবি। রামুদার মেয়ের বিয়ে মিটলে আমি বাড়ি ফিরে যাব, তুই চিন্তা করিস না। প্রীতি দরজাটা বন্ধ করে অনিন্দিতার মুখোমুখি বসে। আচ্ছা, একটা কথা বলবি? কি ব্যাপার? এত কি সিরিয়াস প্রশ্ন যে দরজা বন্ধ করে দিলি? আহা, তুই কি বলবি আমি যা জিজ্ঞেস করব? তোর কাছে আমি কখনো কিচ্ছু লুকাইনি, আজও তার অন্যথা হবে না। বল, কি জানতে চাস? আচ্ছা, তুই যে ছেলেটার জন্য বাড়ি ছাড়লি, কে সে? কোথায় থাকে? কি বা তার পরিচয়? অনিন্দিতার ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা ফুটে ওঠে। চোখ নামিয়ে সে বলে, সে অনেক গল্প, তুই শুনবি? হ্যাঁ, আমি শুনবো, তুই বল। অনিন্দিতা জানালার সামনে গ্রিল ধরে দাঁড়ায়। মাথাটা গ্রিলের উপর রেখে সে বলতে শুরু করে তার প্রেম কাহিনী। আমার প্রেম কাহিনীটা একটু অন্যরকম। হ্যাঁ, এটা একতরফা, তবে তাতে আমার ভালোবাসা এক বিন্দুও কমেনি। ভালোবাসার জন্য সবসময় দুটো শরীর লাগে না। দূর থেকেও প্রিয়জনকে ভালোবাসা যায়, স্বপ্ন বোনা যায় একসাথে পথ চলার। আচ্ছা, আসল কথাগুলো বলি। সুপ্রদীপ, ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিল একটা মিউজিক কনসার্টে। অনেক কষ্টে মা বাবার থেকে লুকিয়ে আমি ওর কনসার্ট দেখতাম। ওর গানের সুর অজান্তেই আমাকে বেঁধে দিয়েছিল ওর সাথে। মনে মনে ওকে কবে ভালোবেসে ফেলেছি জানি না, তবে এই ভালোবাসার প্রকাশ আমি করিনি। কখনো সেই সুযোগটাই আসেনি। এখন সেই সুযোগ পেয়েছি। আমি জানি আমার নূপুর ওকে টেনে আনবে আমার কাছে। সেদিনই আমি নিজের ভালোবাসার প্রকাশ করব ওর কাছে। এক শ্রাবণের বৃষ্টি ভেজা দিনে বৃষ্টিকে সাক্ষী রেখে হবে আমাদের প্রেমের সূচনা। প্রীতি অপলক চোখে দেখছে তাকে। এই অনিন্দিতা তার কাছে নতুন। প্রীতির দৃষ্টিতে তার এই রূপ ভিন্ন। প্রীতি তখনও অপলক চোখে এক স্থানে বসে অনিন্দিতার কথাগুলো শুনে চলে। আজ এই শ্রাবণে তুমি হীনা, বন্দি দশায় মূর্ছিত হৃদয়। প্রহর রূপে সহস্র বছর, চোখের মরিতে বদ্ধ সময়। চাওয়া পাওয়া কেবলই শব্দ, অনুভূতিগুলো চাপা পড়ে যায়। কলম উঠতে চাই তবুও নতুন এক গল্পের আশায়। প্রীতি থ হয়ে বসে শুনতে থাকে অনিন্দিতার কবিতা। ও জানে ওর বান্ধবীর লেখার হাত ভালো, কিন্তু এত ভালো কবিতা যে সে লিখবে এটা প্রীতি ভাবতে পারেনি। অনিন্দিতা প্রীতির দুই কাঁধ ধরে ঝাঁকুনি দেয়। সম্বিত ফেরে তার। এই পাগলি, কে রে? কোথায় হারিয়ে গেলি? হ্যাঁ হ্যাঁ, বল, শুনছি তো। তারপর তারপর কি হলো? চ, রামুদা ব্রেকফাস্ট নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি করেছে। চ, আগে খেয়ে নি। রামুদার মেয়ে মিঠুর সাথে আমার কথা হয়ে গেছে। ওকে বলেছি আমাদের দুজনকে গ্রামটা আজ ঘুরে দেখাতে হবে। চল তাড়াতাড়ি, খেয়ে বেরোবো। আচ্ছা চ, আমারও লুচির নাম শুনে খিদেটা বেড়ে গেল। রামু প্রীতি এবং অনিন্দিতাকে আসতে দেখে তড়িঘড়ি ওদের খাবারটা প্লেটে বেড়ে দেয়। এই নাও, এইবার খেয়ে বলো দেখি কেমন হয়েছে। এই রান্নাগুলো কিন্তু সব আমার ওই মেয়েই করেছে। গরম গরম ফুলকো লুচি দেখে আর নিজেদের আটকাতে পারে না তারা। কবজি ডুবিয়ে চেটে পুটে খায়। তবে আয়োজন যে শুধু লুচি ঘুগনিতে সীমাবদ্ধ তা কিন্তু মোটেই নয়। এর সাথে ছিল আরও 5 রকমের মিষ্টি, পায়েস, ক্ষীর ইত্যাদি অনেক কিছু। এত কিছু দেখে প্রথমে তারা অবাক হলেও একে একে খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়। প্রীতি আঙুল চাটতে চাটতে বলে, সত্যি তোর হাতের প্রশংসা না করে কেউ পারবেই না। হেব্বি হয়েছে রান্নাগুলো, বিশেষ করে পায়েস আর ক্ষীরটা। অনিন্দিতাও প্রীতির সাথে সহমত হয়। হ্যাঁ গো মিঠু, তুমি খুব ভালো রান্না করতে পারো দেখছি। তুমি তো দেখছি প্রথম দিনই শ্বশুরবাড়ির লোকেদের পটিয়ে নেবে। মিঠু দূরে দাঁড়িয়েছিল। অনিন্দিতার কথা শুনে লজ্জায় রাঙা হয়ে যায় মিঠু। মেয়েটার বয়স বেশি নয়,
বড় জোর 18 কি 19। সে বাবা মায়ের একমাত্র মেয়ে। মেয়েটা গ্রামের মেয়ে হলেও স্বভাবজাতভাবে কিন্তু পুরোপুরি চাপা স্বভাবের নয়, বরং ভারী মিশুকে প্রকৃতির। কথা মতো ব্রেকফাস্ট সেরে তিনজনে গ্রাম ঘুরতে বেরিয়ে পড়ে। এই মুহূর্তে মিঠু তাদের গাইড। অনিন্দিতা এই গ্রামে নতুন। প্রীতির তো পৈতৃক বাড়ি এখানে। সে এর আগেও বহুবার পরিবারের সাথে গ্রামে এসেছে। তার কাছে গ্রামের প্রত্যেকটা কোণা পরিচিত। প্রীতির বাড়ি থেকে 5 মিনিট হাঁটলেই একটা রাধাকৃষ্ণ মন্দির পড়ে। মিঠু ওদের ওই মন্দিরে নিয়ে যায়। বিশাল এক মন্দির, দেখে মনে হচ্ছে বেশি দিনের পুরনো নয়। এখনো মন্দিরের অবস্থা যথেষ্ট সচ্ছল। প্রীতি, তুই এই মন্দিরটার কথাই আমাকে বলতিস? হ্যাঁ রে, এই সেই রাধাকৃষ্ণ মন্দির যার গল্প শুনেছিস এতদিন। এখানে এসে যে যা চায় ঈশ্বর তাকে সেটাই উপহার দেন। যেই দেখ না একবার, হয়তো তোর বাসনা শীঘ্রই বাস্তবে ধরা দেবে তোর সামনে। হ্যাঁ গো অনি দিদি, তুমি যা চাইবে কেষ্ট ঠাকুর আর রাধামা তোমাকে দেবে। আমার মা বলে ছোটবেলায় একবার আমার ধুম জ্বর হয়েছিল, ডাক্তার বদ্যিও ঠিক করতে পারে না। আমার মা তখন এই মন্দিরে এসে ভগবানের সামনে সারা রাত জেগে প্রার্থনা করেছিল, ফলে আমার জ্বরও কমে গিয়েছিল। অনিন্দিতা লক্ষ্য করে মিঠুর কথায় যেন অদ্ভুত রকমের এক বিশ্বাস লুকিয়ে। এটা তার বলার ধরন দেখলেই বোঝা যাচ্ছিল। তারা জুতো খুলে মন্দিরে ওঠা সিঁড়ির পাশে রেখে গর্ভগৃহে প্রবেশ করল। মন্দির চত্বরে আজ লোক গিজগিজ করছে। রাধাকৃষ্ণের মূর্তি থেকে এক আশ্চর্য রকমের উজ্জ্বল আলো নির্গত হচ্ছে। সেই আলোয় আলোকিত হয়ে রয়েছে গর্ভগৃহ। সকলে হাত জোর করে প্রার্থনা করল। অনিন্দিতা মনে মনে প্রার্থনা করল, এখন সবকিছু তোমার হাতে কৃষ্ণ, তুমি আমাকে পথ দেখাবে। আমি তো জীবনে এর থেকে বেশি কিছু চাইনি, শুধু একটু ভালোবাসা চেয়েছি প্রিয়জনের। এটুকু অধিকার তো প্রত্যেকটা মানুষের রয়েছে। আমার মন বারবার বলছে খুব তাড়াতাড়ি সুপ্রদীপের সাথে আমার দেখা হবে। তুমি তো সবকিছু জানো কৃষ্ণ, সত্যি কি আমাদের পুনরায় দেখা হবে? অনিন্দিতা এবার ধীরে ধীরে চোখ খোলে। সে দেখল কৃষ্ণের মাথায় থাকা ফুলটা খসে পড়ল তার হাতে। বড় বড় চোখে অনিন্দিতা সেটার দিকেই তাকিয়ে। অন্যদিকে কৃষ্ণের হাসিটাও যেন কোনো ইতিবাচক ইঙ্গিত প্রকাশ করছে। অনিন্দিতার চোখে আশার আলো চকচক করে উঠল। মন্দিরের পূজারী এসে ভক্তবৃন্দদের হাতে হাতে প্রসাদ দিলেন। পূজারী অনিন্দিতাকে প্রসাদ দেওয়ার সময় স্থির চোখে তার মুখের দিকে চেয়ে কি যেন পড়ে চলেছিলেন। অনিন্দিতার একটু অস্বস্তি বোধ হলো। সে পূজারীকে জিজ্ঞেস করল, ঠাকুর মশাই, আপনি কি কিছু বলতে চান? পূজারী ম্লান হেসে বললেন, তুমি সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। কেন তোমার মনে এই বিষণ্ণতার ছায়া মা? এই বিষণ্ণতা বহুদিনের ঠাকুর মশাই। আমার মন ব্যাকুল হয়ে আছে কোনো এক বিশেষ কারণে। আপনি কি এর সমাধানের কোনো উপায় বলতে পারবেন? পূজারী তার মাথায় হাত রেখে স্নেহ ভরা কণ্ঠে বললেন, উপায় তিনি দেখবেন, যিনি তোমার সমস্যার সম্বন্ধে জ্ঞাত। ওই যে দেখছো, উনি কিন্তু মিট মিট করে হাসছেন। তিনি জানেন সব কিছু। তুমি তার উপরেই আস্থা রাখো, ঠিক হয়ে যাবে তোমার মন। মন্দির থেকে বেরিয়ে এক অদ্ভুত স্বস্তি অনুভব হচ্ছিল ওদের। এই গ্রামে দেখার মতো জায়গা তেমন নেই, তবে যেটুকু রয়েছে সবটাই তাদের কাছে অন্যরকম। শহরে বেড়ে ওঠা মানুষজন কি এই আনন্দটুকু কখনো পাবে? প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার মতো বাতাস শহরে নেই। প্রতিটা দিন সেখানে ব্যস্ততায় মোড়ানো। সবাই খুব তাড়াহুড়োয় থাকে।
একে অপরকে বিপদে হাত বাড়িয়ে দিতেও 5 বার ভাবে। ওই পরিবেশ, ওই মানুষজন, জীবনযাপনের সাথে ছিটে ফোটাও মিল এই গ্রামের মানুষদের নেই। দুটো যেন একেবারে ভিন্ন পৃথিবী, পাশাপাশি থাকলেও একে অন্যের সাথে সংযোগহীন। অনেকটা সময় ধরে হাঁটছে তারা, পা দুটো আর সঙ্গ দিচ্ছে না। নদীর পাড়ে এসে সবুজ ঘাসের ওপর হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে তারা। কেউ কোনো কথা বলছে না। কান পাতলে শোনা যায় বাতাসের শোঁ শব্দ আর নদীতে খেলতে থাকা মা হাঁস এবং তার সন্তান হাঁসদের ডাক। সবুজ ঘাসগুলো যেন এতক্ষণ ঘুমিয়েছিল, ওদের ওপর শুতেই যেন ঘুমটা ভেঙে গেল। অনিন্দিতা আকাশের দিকে তাকালো। মেঘ জমছে নদীর উল্টো দিক থেকে। বাতাসের শোঁ শব্দটা বেড়ে উঠল। অনিন্দিতার কোনো ভ্রুক্ষেপ নেই সেদিকে। ডান দিকের তর্জনী তুলে আকাশের গায়ে কি যেন আঁকিবুকি কাটছে সে। প্রীতি আর মিঠু আকাশ কালো হয়ে আসছে দেখে হাত পা ঝেড়ে উঠে পড়ল, অনিন্দিতাকে টেনে তুলল। এই অনি, এখন বাড়ি চল, দেখ বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ফিরতে পারবো না। এখন অসময়ে বৃষ্টির জল গায়ে পড়লে পাক্কা সর্দি লাগবে। আর মিঠুর সামনে বিয়ে, ওর জ্বর বেঁধে গেলে বিপদ হয়ে যাবে কিন্তু। আচ্ছা বাবা চল, তুই না বড্ড চিন্তা করিস। এখন চল। হ্যালো ইয়ং ম্যান, হ্যালো হ্যালো, কেমন আছো তুমি? এতদিন পর দেখা, তুমি অনেক বদলে গেছো। সুজনবাবু শুভ্রদীপের উদ্দেশ্যে বললেন কথাটা। আমি বদলাইনি আঙ্কেল, আমি সেই পুরনো আমিটাই আছি। এখন সময়, পরিস্থিতি, মানুষজন সবাই বদলে গেছে। তা কি করছো আজকাল? তেমন কিছু নয়, বাবার বিজনেসটা মাঝে মধ্যে দেখি, আর সেটা ছাড়া শখের গিটার বাজাই, মাঝে মধ্যে কনসার্ট করি। দেখো শুভ্রদীপ, তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে একটা পরামর্শ আমি তোমাকে দেব। আমি জানি না তুমি কি চাইছো, কি ভাবছো, কিন্তু এবার আমার মনে হয় তোমার নিজের জীবনটাকে বদলানোর প্রয়োজন। আরেকটা সুযোগ তুমি কি নিজেকে দিতে চাও না? শুভ্রদীপ তাচ্ছিল্য ভরা হাসি হাসল। আমি ভালো আছি আঙ্কেল। জানি না আপনাদের সবার কেন একটাই পরামর্শ আমাকে, নতুন করে শুরু করো, নতুন করে শুরু করো। আমার তো কিছু বদলানোর নেই এই জীবনে। ঈশ্বর নামের ওই যে সত্তা নাকি উপরে বসে আছেন, তিনি হয়তো বদলাতে চাইছেন সবকিছু, ঠিক যেমন আমার জীবনে। বাঁধন শুভ্রদীপকে থামিয়ে দেয়। বাবা, এসব কথা এখন থাক। শুভ্র, তুই চল, তোর সাথে কিছু কথা আছে। বাঁধন তাকে নিজের ঘরে নিয়ে যায়। সরি ভাই, বাবার কথা কিছু মনে করিস না, বাবা ভালোর জন্যই এসব বলছে। আরে ধুর পাগলি, আমি কিছু মনে করিনি। আঙ্কেল আমার গুরুজন, তিনি আমাকে জাস্ট পজিটিভ দিকটা দেখিয়েছেন, এতে ওনার কোনো ভুল নেই। ওই শোন না, তুই আমাকে একটা গান শোনা না রে? মনে আছে কলেজ ক্যাম্পাসে আমাদের একটা গানের আসর বসতো? তুই কত সুন্দর গান করতিস গিটার বাজিয়ে। এখন তো সেইগুলো স্মৃতি। তবে তোকে যখন পেয়েছি, গান শুনবো না তা তো হতে পারে না। শুভ্রদীপ নিজের গিটারটা নিয়ে আসে। এরকম একটা ওয়েদারে গান বাজনা হলে মন্দ হবে না। বাইরে তখন ফোঁটায় ফোঁটায় বৃষ্টি শুরু হয়েছে। জানালাগুলো বন্ধ করে দেয় বাঁধন। তারপরে সে একটা চেয়ারে বসে। শুভ্রদীপ গিটার হাতে অন্য একটা চেয়ারে বসে। কি গান শুনবি? আজ তোর পছন্দের গান গাইব। বাঁধন একটু ভেবে উত্তর দিল, এমন একটা বৃষ্টিমুখর দিনে একটা রোমান্টিক গান ধরতো, যা মনকে একেবারে শান্ত করে দেয়। তথাস্তু ম্যাডাম। শুরু কর দেখি। শুভ্রদীপ গিটারে সুর তুলে গেয়ে উঠল। আকাশের ওই নীলাভ
এত খুশি কাকে আর বিলাবো, আজ তুমি আমি একই সুরে মিলাবো। পাখি আর ভ্রমরের ভাষাতে ভরে গেছি শুধু আলো আশাতে। আজ মন জানে যেন ভালোবাসাতে। কাছে থাকো কথা রাখো নয় ভোলো লাজ, আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। উফ, লাভলি, জাস্ট অসাধারণ হচ্ছে, মনটা ভরে গেল। থ্যাঙ্কস রে। কথার উত্তরে মুচকি হাসে শুভ্রদীপ। এমন সময় হঠাৎ তার ফোনটা জানান দেয় কেউ তার খোঁজ করছে। ফোন রিসিভ করে শুভ্রদীপ বলল, হ্যালো, শুভ্রদীপ বলছি। কে বলছেন? ফোনের অপর প্রান্ত থেকে একটা চেনা কণ্ঠস্বর তার কানে ভেসে আসে। হ্যালো খোকা, আমি তোর বাবা বলছি রে। শুভ্রদীপ নম্বরটা দেখল। বাবা, এটা তো তোমার নাম্বার নয়। তাহলে? না রে, আগের সিমটা জানি না কেন কাজ করছে না, নতুন একটা সিম নিলাম। তুই সেভ করে নিস নম্বরটা। হ্যাঁ রে, তুই আছিস কোথায় এখন? বাবা মাকে তো কিছু বলার প্রয়োজন বোধটুকুও করিস না। তুই জানিস আমাদের উপর দিয়ে কি যায়। তুই বাড়ি ফিরে আয় তাড়াতাড়ি। তোর জন্য তোর মা চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে যাচ্ছে। তোমাদের এত চিন্তা করতে হবে না। আমি বাঁধনদের বাড়িতে এসেছি, কয়েকদিন পর ফিরে যাব। তুই যে সেই ছেলে আমরা এখন চিনতে পারি না, তুই এতটা বদলে গেলি। বাবা, আমি এখন রাখছি। তোমাদের সব কথা আমি বাড়ি ফিরে শুনবো। এক রাশ বিরক্তি নিয়ে ফোনটা কেটে দেয় শুভ্র। বাবা মার সেই এক কাঁদুনি শুনতে তার আর ভালো লাগে না। ওরা এটা বুঝতেই চায় না যে এসব কথা তার বিন্দু মাত্র শুনতে ভালো লাগে না। কি বললো কাকু? বাদ দে তো ওদের কথা। ওই একই কাসুন্দি ঘাঁটতে আমার এখন আর ভালো লাগছে না। কথাটা বলে গিটারটা একরকম ছুঁড়ে ফেলে দেয় সে বিছানায়। পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটের মাঝে রেখে তাতে অগ্নিসংযোগ করে। জানালার পাশে গিয়ে হেলান দিয়ে দাঁড়ায় শুভ্রদীপ। খোলা জানালা দিয়ে প্রবেশ করা দুরন্ত জোলো বাতাস ছুঁয়ে যায় তার চোখ মুখ। শিরশির করে ওঠে শরীরটা। শীতলতা খেলা করে তার মধ্যে। একবার সিগারেট টেনে ধোঁয়া ছাড়তেই কুণ্ডলী আকারে ধোঁয়া তার নাক মুখ থেকে নির্গত হয়, মিশে যায় বাতাসে। বাঁধন তার পাশে গিয়ে কাঁধে হাত রাখে। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কি হলো তোর? এভাবে উঠে এলি যে? কোনো উত্তর দেয় না শুভ্র। বাঁধন তাকে নিজের দিকে ফেরায়। তুই আমার বন্ধু, কলেজ জীবন থেকে তোকে আমি চিনি। তোর কোনো গোপন কথা নেই যেটা আমার জানা নেই। তবে এখনকার তুই আমার কাছে অচেনা। দেখ, তোর ভালো চাই। আমি চাই তোর জীবনটা উজ্জ্বল হয়ে উঠুক। কিন্তু তুই তো আধারকে আপন করে নিয়েছিস। তবে হ্যাঁ, একটা কথা বলছি তোকে, তুই যে কারণে এমন করছিস না কেন, এটা মনে রাখবি, মেঘ কেটে গেলে সূর্য আবার নিজের আলো ছড়ায়। সে তোর মতো মেঘকে আপন করে নেয় না। বাঁধনের বলা কথাগুলো শুভ্রদীপ হেসে উড়িয়ে দিল ঠিকই, কিন্তু শেষের বলা কথাটা বড্ড কানে বাজে তার। মেঘ কেটে গেলে সূর্য আবার নিজের আলো ছড়ায়। সে তোর মতো মেঘকে আপন করে নেয় না। বৃষ্টি ক্রমাগত হচ্ছে, এক মুহূর্ত বিশ্রাম নেই। মেঘ বাবাজিও বোধহয় প্রেমের ছেঁকা খেয়ে ডিপ্রেশনে চলে গিয়েছে।
তাই সকাল থেকে কেঁদে কেঁদে একসা। বৃষ্টি পড়ার দিনগুলোর দুই রকম দিক রয়েছে। একদিকে যেমন লেখক কবিদের অন্তরে লুকোনো প্রেমিকের না বলা কথাগুলো শব্দে বেরিয়ে আসে সাদা পাতায়, অন্যদিকে বড্ড একলাও মনে হয় এক নাগাড়ে জানালার পাশে হেলান দিয়ে ঝরতে থাকা বৃষ্টিতে দেখি। কারোর কাছে প্রেমের বর্ষণ, আবার কারোর কাছে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা দিয়ে দুপুরের ভোজ। যাকে আজ অন্য একদিন, নতুন দিন, নতুন মুহূর্ত, নতুন বাঁচার আশা, সর্বোপরি মৃত্যুকে আলিঙ্গন করার দিকে আরও এক পা অগ্রসর হওয়া। যাই হোক, তবে আজ যে শান্তিটুকু পাওয়া গেল গ্রামে ঘুরে, তা হয়তো সব কিছুর ঊর্ধ্বে। মিঠু আজ আমাকে আর প্রীতিকে পুরো গ্রামটা ঘুরে দেখালো। বড্ড মিষ্টি একটা মিশে, ঠিক তার মতোই প্রাণবন্ত এই গ্রামটাও। এখানকার মানুষজন, গাছপালা, নদী, ক্ষেত যেন বহু দিনের পরিচিত আমাদের। তারা দুহাত বাড়িয়ে স্বাগতম করছে আমাদের। সাথে রয়েছে গ্রামের রাধাকৃষ্ণের মন্দির। অসম্ভব শান্তি সেখানে। কখন যে কৃষ্ণের হাসিতে জড়িয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। সময়টা ঠিক নদীর স্রোতের মতোই বয়ে যায়। কলমটা থেমে গেল, যেন সে বুঝতে পেরেছে আজকের মতো এটুকুই অনেক। অনিন্দিতা কলমটা ডায়েরির মাঝে রেখে সেটা বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে দিল। ঘড়িতে দেখল দুপুর 2:30 বাজে। নিচে গেল সে, খিদে পেয়েছে তার। তাকে দেখে মিঠু বলল, অনি দিদি, তুমি এসে গেছো? দেখো, এখনই মা তোমাকে ডাকতে পাঠাচ্ছিল। যাক, ভালোই হলো। নাও, খেয়ে নাও এবার। এই অনি, আয় বস। আজ তোর ফেভারিট খিচুড়ি, ইলিশ ভাজা আর সাথে আমরা চাটনি। অনিন্দিতা হাত ধুয়ে টেবিলে বসলো। কি ব্যাপার? তুই দেখছি দাদা বৌদিকে সব বলে দিয়েছিস আমার ব্যাপারে। না হলে ওরা জানলো কি করে আমি এগুলো ভালোবাসি? তুই প্রথমবার আমার গ্রামের বাড়িতে এলি, আর আমি তোর এটুকু খাতির যত্ন করব না? তাই কখনো হয়? আমি যদিও রান্না করিনি, শুধু একটু হেল্প করেছি বৌদিকে। তুই শুধু খেয়ে বল কেমন হয়েছে। অনিন্দিতা দুবার ফুঁ দিয়ে খিচুড়ি আর একটু ইলিশ মুখে দেয়। খেয়ে তার তাক লেগে যায়। উফ বৌদি, দারুণ হয়েছে। মিঠু দেখছি তোমার হাতটাই পেয়েছে। শেষ পাতে আমড়ার চাটনি। এটা খেয়ে বলো কেমন। আমার মা আমড়ার চাটনিটাও দারুণ বানায়। বেশ ভালো, সত্যি দারুণ হয়েছে। খাওয়া দাওয়া করে সকলে মিলে গল্পের আসর জমায় বারান্দায়। আচ্ছা বৌদি, বিয়ের সব কেনাকাটা হয়ে গেছে? হ্যাঁ, ওই আর কি। আমাদের যতটুকু সামর্থ্য, তোমাদের দাদা একমাত্র মেয়ের বিয়ের জন্য সবটুকু নিজের হাতেই করেছে। মেয়েটার বিয়েটা ভালোই ভালোই মিটলেই বাঁচি আমরা। বিয়ের তো আর বেশি দিনও নেই। দেখতে দেখতে আমাদের মিঠু কত বড় হয়ে গেল। আমি যখন প্রথম এখানে আসি বাবা মার সাথে, তখনও বছর 5 হবে। আমাকে ছাড়া ও খেতও না, ঘুমাতও না। আর সেই মিঠুর বিয়ে, সত্যি সময় নদীর স্রোতের মতো। ছেলে কি করে? শুনলাম তার নাকি পাশের গ্রামেই বাড়ি। ছেলে ভালো পরিবারের। ওর বাবা পাশের গ্রামেই প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার ছিলেন। 2 ছেলে মেয়েকে শহরে রেখে পড়িয়েছেন। ছেলে শহরের পড়াশোনা শেষ করে সেখানেই এখন একটা কোম্পানিতে চাকরি করছে। ছেলে হিসাবে খারাপ নয়, গ্রামে বেশ নামডাকি আছে। 5টা লোকের সাথে কথাবার্তা বলেই আমরা নিজেদের একমাত্র মেয়েকে বিয়ে দিতে রাজি হয়েছি। আমরা সবাই খুব আনন্দ করব মিঠুর বিয়েতে। জমিয়ে খাওয়া দাওয়া, নাচ গান, হই হুল্লোড় হবে। কি বলিস প্রীতি? একদম জমি আনন্দ করব। অবশেষে সেই দিনটা আসে মিঠুর জীবনে, তার বিয়ের দিন। সেই দিনও সকাল থেকে আকাশের মুখ ভার, তবে বৃষ্টি হয়নি। বাড়িতে লোকজনের ভিড়। অনিন্দিতা আর প্রীতিও নানান কাজে ব্যস্ত। গায়ে হলুদের তত্ত্ব এলো দুপুরের দিকে। যারা তত্ত্ব এনেছিলেন তাদের একটা ঘরে বসানো হলো। শুভ্র 2 দিন আগেই বাঁধনের সাথে এসেছে মিতালির দাদার বিয়েতে। এই 2 দিন খোঁজ লাগিয়ে সে জানতে পেরেছে অনিন্দিতা মিতালির দাদার হবু বউয়ের বাড়িতেই এসেছে। খবরটা পেয়ে শুভ্র স্বস্তি অনুভব করেছিল। এইবার সে নুপুরটা ফেরত দিতে পারবে। সেই মতো সে খুঁজতে শুরু করলো অনিন্দিতাকে। কিন্তু
কিন্তু এত বড় বাড়িতে এত লোকের ভিড়ে কোথায় যে মেয়েটা আছে কে জানে। সে কি চিনতে পারবে শুভ্রদীপকে? নিচে অনিন্দিতা কোথাও নেই, দোতলাতেও শুভ্রদীপ সব ঘরগুলো ঘুরে দেখলো, কোথাও অনিন্দিতা নেই। আচ্ছা, একবার কি ছাদে যাবে? কথাটা ভেবেই ছাদের দিকে গেল সে। ছাদে তখন কনের ফটোশুট পর্ব চলছিল। শুভ্রদীপ দেখল অনিন্দিতা সেখানে ফটোশুটে বিজি। এক মুহূর্তে থমকে দাঁড়ায় শুভ্রদীপ। হাজারো মানুষের ভিড়ে তার দৃষ্টিকে চুম্বকের মতো আকৃষ্ট করেছে অনিন্দিতা। তাকে দেখে ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যায় শুভ্রর চারপাশ। তার চোখে যেন কোন অপসরার ছবি। তার বর্ণনা এরূপ: হলদে শাড়ি, সঙ্গে মানানসই ডিজাইন করা ব্লাউজ, শ্যাম্পু করা খোলা চুলে কানের একপাশে গোঁজা একটা গোলাপ, টানা টানা চোখে পরিমাণ মতো কাজল এবং লিপস্টিক। এই রূপের অগ্নিতে যে কোনো প্রেমিক হৃদয় দগ্ধ হতে চাইবে, ওই হলদে রঙে মিশে যেতে চাইবে। অনিন্দিতা ফটোশুটের মাঝে একবার চোখ তুলে দেখে ছাদের একপাশে দাঁড়িয়ে আছে শুভ্রদীপ। শুভ্রদীপকে দেখে সে চমকে যায়। শরীরে অক্সিটোসিন হরমোন ক্ষরণ শুরু হয়েছে তার। ঠোঁটটা তিরতির করে কাঁপছে। কি করবে না করবে সে বুঝতে পারে না। তবে সে কিছু করার আগেই শুভ্রদীপ হাত তুলে তাকে ডাকল। অনিন্দিতা এগিয়ে গেল তার কাছে। শুভ্রদীপ একগাল হেসে বলল, কেমন আছো? অনিন্দিতা খেয়াল করলো শুভ্রদীপ তাকে তুমি করে বলছে। সরি, তুমি বলে ফেললাম, প্লিজ কিছু মনে করো না। কোনো ব্যাপার না, আমরা তো ফ্রেন্ড, আমাকে তুমি করেই বলো। আচ্ছা বেশ, তোমাকে আমার কিছু বলার আছে। কি? শুভ্র পাঞ্জাবির পকেট থেকে একটা জিনিস বের করলো, সেটা অনিন্দিতার হাতে দিল। তোমার নুপুরটা আমি ট্রেনের কম্পার্টমেন্টে পেয়েছিলাম। তোমার অজান্তেই হয়তো খুলে গেছিল। ভাগ্যিস আমার চোখ পড়েছিল, না হলে যাকে। তুমি নিশ্চয়ই ভুলে গেছো এটার কথা। হ্যাঁ, সত্যিই আমার মাথায় ছিল না এটার কথা। এটা আমার অনেক প্রিয়, আমার মা আমাকে দিয়েছিল। অনেক ধন্যবাদ তোমাকে, এত সামান্য একটা জিনিস তুমি যত্ন করে রেখে দিয়েছিলে। জীবনে কোনো কিছুই সামান্য নয়। হ্যাঁ, সেটা হয়তো আমার কাছে সামান্য, কিন্তু অন্য কারোর কাছে তো সেটা অমূল্য হতে পারে। উপহারের মূল্য দাম দিয়ে নয়, মন দিয়ে বিচার করতে হয়। কেউ আমাদের ভালোবেসে দিলেই সেটার দাম বহু গুণ বেড়ে যায়। বাহ, দারুণ কথা বলো তো। তোমার কথা শুনে মনেই হচ্ছে না আগেও তোমার সাথে দেখা হয়েছিল। আজকে তুমি সম্পূর্ণ ভিন্ন। আচ্ছা, একটা কথা তো জানাই হলো না, তুমি এখানে কিভাবে? নূপুর দেওয়ার জন্য তো কেউ এভাবে আসবে না। তাহলে তুমি? আমি এসেছি পাত্রপক্ষের হয়ে। আমার পুরনো এক বান্ধবীর দাদার সাথে মিঠুর বিয়ে। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো তুমি আমাদের কুটুম। চলো, তোমার একটু খাতির যত্ন করি। শুভ্রদীপ আর অনিন্দিতা নিচে চলে যায়। এরপর অনেক গল্প, আড্ডা, গান বাজনা চলে। এই আনন্দের দিনেও চোখের কোণে বিষাদের প্রতীক নোনা জল, বাবা মাকে ছেড়ে যাওয়ার কষ্ট জমা হয় ফোঁটায় ফোঁটায় মিঠুর চোখে। পাগলি মেয়ে, এভাবে কান্নাকাটি করলে মেকআপ তো সব উঠে যাবে। একদম কান্না নয়। আজ তোর জীবনের সবচেয়ে সুখের দিন, আর সেটা কিভাবে নষ্ট করবি? কোনোদিনও মাকে ছাড়া থাকিনি তো, তাই একটু মন খারাপ করছে। বিয়ের পর তো শহরে চলে যাব, যখন ওর অফিস ছুটি হবে তখনই আসতে পারবো। মায়ের সাথে সেভাবে দেখা হবে না। তাতে কি, ফোনে কথা বলবি। এখন কাঁদিস না, বিয়ের সময় হয়ে এসেছে, তোর পর চলে এলো বলে। চল, তোকেও ভালো করে সাজিয়ে দিই। দেখিস, আজ তোর বরের চোখ তোকে ছাড়া অন্যদিকে যাবেই না। মিঠুর মুখে হাসি ফুটে ওঠে। এটাই দেখতে চেয়েছিলাম। বরের গাড়ি এসে হাজির হয় বাড়ির সামনে। হইচই শুরু হয়। এই বরের তাড়াতাড়ি আয়, কি করতে হচ্ছে, তাড়াতাড়ি চল। আশীর্বাদ পর্ব মিটলে সময় মতো বর কনে মণ্ডপে উপস্থিত হয়। লগ্ন রাত 9:50। অবশেষে ভালোভাবে বিয়ে মিটে যায়। সেই রাতেই
মিঠুকে চলে যেতে হয় নতুন এক জগতে। তার চেনা গ্রাম, চেনা পরিবেশ, এখানকার মানুষ সকলকে ফেলে তাকে চলে যেতে হয়। ভোর ভোর হাঁটতে বের হয় শুভ্রদীপ এবং অনিন্দিতা। মিঠুর বিয়ের পর আজ 2 দিন কেটে গিয়েছে। আজ যে যার বাড়ি ফিরে যাবে, আবার জড়িয়ে পড়বে নিজের ব্যস্ততা ভরা জীবনে। শুভ্র আর অনিন্দিতা এতক্ষণ চুপচাপ হাঁটছিল। শুভ্রই প্রথম জিজ্ঞেস করলো, একটা কথা জানতে পারি? হ্যাঁ, বলো না কি কথা। তোমার বাড়িতে সব ঠিকঠাক হয়ে গেছে? না মানে তুমি আজ ফিরে যাবে বলছো, তাই জিজ্ঞাসা করছি। প্রীতি সবটা ম্যানেজ করে নিয়েছে। আমার থেকেও বাবা মা ওকে বেশি ভরসা করে। ওই বাবা মাকে বুঝিয়ে দিয়েছে। তাহলে তো আর চাপ নেই। তবে একটা কথা আমাকে বলতেই হচ্ছে, সে ব্যক্তি খুব ভাগ্যবান যে তোমার মতন জীবন সঙ্গী পাবে। অনিন্দিতা দাঁড়িয়ে যায়। ভোরের শীতল বাতাস যেন তার কান ঘেঁষে যাওয়ার সময় কিছু একটা গোপনে বলে যায় ফিসফিসিয়ে। রাতে ঝিরঝিরে বৃষ্টি হয়েছে, গাছের পাতায় জল জমেছে, তারই টুপটাপ শব্দ শোনা যায়। অনিন্দিতা আনমনেই প্রশ্ন করে, মাত্র কয়েকদিনের পরিচয় আমাদের, এর মধ্যে একটা মানুষকে নিয়ে এমন মন্তব্য? মানুষ চিনতে আমি কখনো ভুল করিনি। মানুষের চোখ হচ্ছে তার হৃদয়ের দর্পণ। কাউকে চেনার জন্য তাই তার চোখের গভীরতা মাপাটা ভীষণ জরুরি। শুভ্রদীপ আবার হাঁটতে শুরু করে। অনিন্দিতাও এবার তার পাশ ঘেঁষে হাঁটল। সে যতটা ভেবেছিল, শুভ্রর চরিত্রটা ঠিক তার থেকেও বেশি গোলমেলে। তার কথা শুনে বোঝা যায় না কি চলছে তার মনে। হাঁটতে হাঁটতে তারা গ্রামের নদীর কাছে এসে পড়ে। অনিন্দিতা ছুটে গিয়ে নদীর পাশে হাঁটু গেড়ে বসে নদীর জল আঁজলা করে তুলে মুখ ধোয়। এই শীতল জল মুখের ওপর পড়তেই যেন সব ক্লান্তি ধুয়ে যায়। তার দেখা দেখি শুভ্র জল নিয়ে মুখ ধোয়। সত্যি ঠান্ডা জলটা। ফেরার সময় শুভ্রদীপ বলে যায়, আমি তো ট্রেন ধরবো, একটু পরেই বেরিয়ে যাব। তোমার নাম্বারটা নিয়ে রাখলাম, কলকাতায় পৌঁছে একদিন আড্ডা দেওয়া হবে। অনিন্দিতা সম্মতি জানিয়ে চলে আসে। সেও আজ প্রীতির সাথে বাড়ি ফিরবে। প্রীতির বাবা মা বিয়েতে এসেছিলেন, ওদের সাথেই গাড়িতে অনিন্দিতা বাড়ি ফিরে যাবে। সপ্তাহ 2 কেটে গেছে, অনিন্দিতা বাড়ি ফিরে এসেছে। এই কদিন বাবা মায়ের সাথে ঠিকমতো কথা বলেনি সে। নিজেকে 4 দেওয়ালের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে। 3 টাইমের খাবারটা মালতী মাসি ঘরেই দিয়ে যায়। তার বাবা মা মেয়েকে আর কোনো প্রশ্ন করেননি। ও যেদিন চাইবে সেদিন কথা হবে। অনিন্দিতা শুয়ে শুয়ে ফেসবুকটা স্ক্রোল করছিল। কি যেন মনে হতেই শুভ্রদীপের প্রোফাইলটা খুঁজে বের করে একটু দোনামোনা করেই ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়ে দিল। তারপর ফোন অফ করে রেখে দিল। 2 সপ্তাহ কেটে গেছে, এখনো শুভ্রদীপ তাকে না কোনো মেসেজ করেছে, না কোনো কল। সে কি অনিন্দিতাকে ভুলে গেল কলকাতায় ফিরে? না না, সেই রকম মানুষ নয়। এই সব ভাবতে ভাবতেই ফোনে একটা নোটিফিকেশন এলো। অনিন্দিতা তাড়াতাড়ি ফোনটা খুলে দেখলো লেখা আছে, ইয়োর ফ্রেন্ড রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্টেড। মনে মনে ভীষণ আনন্দ হয় তার। শুভ্রদীপ তার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। একটু পরে 2টো মেসেজ এলো শুভ্রদীপের থেকে। সে মিট করতে চায় অনিন্দিতার সাথে। সময় আর জায়গা দুটোই উল্লেখ করে দিয়েছে সে। অনিন্দিতা তো খুশিতে একরকম নেচেই ফেলেছিল। নিজের আবেগকে সামলে সে আরেকবার জায়গা আর সময়টা দেখে নিল। রবিবার বিকেল 5টা, লিটল ওয়ার্ল্ড ক্যাফে। আসতে পারি? হ্যাঁ, আয় আয়, বস এখানে। শুভ্রদীপ তার বাবার পাশে গিয়ে বসল। আমায় ডেকেছিলে? দেখ খোকা, ঘুরিয়ে ফিরিয়ে আমি কোনো কথা বলিনি কখনো। স্পষ্ট বাংলায় তাই তোকে বলছি, আজকের পর থেকে তুই নিজের লাইফস্টাইল চেঞ্জ কর। এভাবে অগোছালো ভাবে আর কদিন চলবে বলতো? আমি জানি তোর আমাদের কথা শুনতে ভালো লাগে না, বিরক্তি লাগে,
কিন্তু এই কথাগুলো আমি 1000 বার বলবো, কারণ তুই আমাদের ছেলে। তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। শুভ্রদীপের মা ঘরে আসেন। তোর বাবা তো ভুল তো কিছু বলেনি খোকা। নিজের ভালোটা যখন তুই ভাববি না, ঠিক করেই নিয়েছিস, তখন সেটা আমাদের ভাবতে দে না। কি বলতে চাইছো একটু খুলে বলো দেখি। তুই বিয়ে কর, নতুন করে শুরু কর সব। আমরা তোকে এভাবে দেখতে পারবো না। তুই মৃণাল হালদারের ছেলে হয়ে। শুভ্রদীপ তাকে থামিয়ে দেয়। আমার এরকম হওয়ার পিছনে কারণটা যে কি সেটা তোমাদের জানা নেই। আমি তোমাদের কথা রাখতে পারবো না। আমাকে প্লিজ একা ছেড়ে দাও। আমি যেমন আছি তেমন খুব ভালো আছি, প্লিজ। একরকম ছুটে শুভ্রদীপ ঘর থেকে বেরিয়ে যায়। শুভ্রদীপের মা তার বাবাকে সান্ত্বনা দেন। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ছাদে গিয়ে শুভ্রদীপ সিগারেট ধরায়। না, আজ সিগারেটে টান দিয়েও তার মাথাটা ঠান্ডা হচ্ছে না। তার মাঝে মাঝে মনে হয় এই দেহটাকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেয়। একটা ধূপ শব্দ আর সব শেষ, শান্তি আর শান্তি। কিন্তু একটা মুখের দিকে তাকিয়ে সে পারে না। হঠাৎ একটা হাতের স্পর্শ পেয়ে ফিরে দেখে পেছনে কখন সৌমিলে এসে দাঁড়িয়েছে। তাকে দেখে নিজেকে কিছুটা স্বাভাবিক করে শুভ্র। বলে, তুমি এখানে? বাড়ি ফেরার পর থেকে তুমি নিজের গান, কনসার্ট এসব নিয়েই ব্যস্ত। একবার কথা বলার সময়ও হয়নি, তাই ভাবলাম একবার দেখা করি। কাকিমা বলছে তুমি নাকি রেগে আছো কোনো একটা কারণে। কি হয়েছে আমায় বলতে পারো? শুভ্রদীপ সিগারেটের শেষ অংশটা ফেলে দেয়। বাবা মার সেই এক কথা, বিয়ে কর, সংসার কর, নিজের জীবনটা সাজিয়ে গুছিয়ে নে। এসব কথা আমার ভালো লাগে না শুনতে। ওদের কোনো দোষ নেই, ওরা তো বাবা মা, সন্তানের ভালোটাই চাইবে, এটাই তো স্বাভাবিক। আমার মনে হয় তুমি মেনে নাও ওদের কথাটা, আর জেদ করো না। তোমরা সবাই নিজের মতন করে না মন্তব্য দিয়ে যাচ্ছ। আমার কথা কেউ কানেই তুলছো না। আচ্ছা বাদ দাও, তোমার কনসার্ট কবে? আমি কিন্তু এবার যাব তোমার গান শুনতে। সোমবার সন্ধ্যে 7টা। রবিবার বিকেল 4:45টায় শুভ্রদীপের দেওয়া ঠিকানায় পৌঁছে যায় অনিন্দিতা, লিটল ওয়ার্ল্ড ক্যাফে। 15 মিনিট আগেই সে এসে পড়েছে। ব্লু কালারের ফ্রকটায় দারুণ দেখাচ্ছে তাকে। ক্যাফেতে তেমন ভিড় নেই। শুভ্রদীপ আগে থেকেই একটা সিট বুক করে রেখেছিল। অনিন্দিতা সেখানেই তার জন্য অপেক্ষা করছে। বিকেল 5টা নাগাদ শুভ্রদীপ পৌঁছয়। বরাদ্দ করা সিটে গিয়ে অনিন্দিতার মুখোমুখি বসে। শুভ্রর একটা স্বভাব রয়েছে, যেটা মনে আসে সেটা চাপা না রেখে সাথে সাথে প্রকাশ করে দেয়। এর জন্য জীবনে কয়েকবার বিপদেও পড়েছে সে। কিন্তু ওই যে কথায় আছে না, স্বভাব যায় না মোলে। বাহ, ভারী মিষ্টি দেখেছে তোমাকে। নীল কালারটা কি তোমার ফেভারিট? ধন্যবাদ। হ্যাঁ, কালারটা আমার ভীষণ প্রিয়। তোমাকে বেশিক্ষণ বসিয়ে রাখিনি তো? আরে না না, তেমন কিছু না। তুমি বলো, কেমন আছো? চলে যাচ্ছে। তোমার? আমারও। আচ্ছা বেশ, এখন বলো কি খাবে? আজ আমি ট্রিট দিচ্ছি। একটা কোল্ড কফি আর পাস্তা। শুভ্রদীপ ওয়েটারকে ডাক দেয়। এক্সকিউজ মি। ওয়েটার এসে জিজ্ঞেস করে, ইয়েস স্যার, আপনাদের কি লাগবে? 2 কোল্ড কফি আর পাস্তা। 5 মিনিটস স্যার। অর্ডার নিয়ে সে চলে যায়। তোমাকে একটা কথা বলার আছে আমার। বলো কি কথা? না তেমন কিছু নয়, আসলে গত পরশু আমার বার্থডে। বাড়িতেই কয়েকটা বন্ধুকে ইনভাইট করেছি, তোমাকেও আসতে হবে সেদিন। বাহ, সে তো বেশ ভালো খবর। আমারও কিছু বলার আছে। কাল আমার মিউজিক কনসার্ট আছে, তুমি আসলে ভীষণ খুশি হব। আসবে তো? অনিন্দিতার মুখের হাসিটা মুহূর্তে মিলিয়ে যায়। কি হলো? এনি প্রবলেম? তোমার কনসার্ট আর আমি যেতে পারবো না,
সত্যি ভেবে খারাপ লাগছে। মায়ের শরীরটাও খারাপ, কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব। না না, কোনো অসুবিধা নেই। আমরা তো এখন ফ্রেন্ড। কনসার্টে যাওয়ার সুযোগ আবার আসবে। এখন কাকিমা সুস্থ হয়ে ওঠাটা সব থেকে বেশি প্রয়োজন। তবে চিন্তা নেই, আমি অবশ্যই তোমার জন্মদিনে যাব। ওইটার খাবারগুলো দিয়ে যায়। নাও, খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। ফেরার সময় শুভ্রদীপ অনিন্দিতাকে বাড়িতে ড্রপ করে যায়। এই রাস্তা দিয়ে শুভ্রদীপের বাড়ি মিনিট 10 পথ, কোনো অসুবিধেই হবে না। গুড নাইট, আবার দেখা হবে। গুড নাইট, সাবধানে যেও। অনিন্দিতা বাড়ি এসে ফ্রেশ হয়ে তার পুরনো অভ্যেস মতো আজকের স্পেশাল মুহূর্তগুলোকে এক এক করে সাদা পৃষ্ঠায় বন্দি করে। শুভ্রদীপের সাথে কাটানো এক একটা মুহূর্ত তার কাছে ভীষণ স্পেশাল। মুখে বলে প্রকাশ করতে পারবে না সে। হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। প্রীতি ফোন করেছে। ফোন রিসিভ করে অনিন্দিতা বলল, বল, কি খবর? খবর তো তোর থেকে জানবো। কি হলো ওদিকে? কি বুঝছিস? ছেলেটা কি তোকে পছন্দ করতে শুরু করেছে? জানি না রে, এটুকু ওর সাথে থেকে বুঝেছি ও ভীষণ লয়াল, কেয়ারিং এবং পজিটিভ মানুষ। ওর সাথে সময় কাটালে বোঝাই যায় না কখন ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে। আমার মনে হচ্ছে এর মধ্যেই ওর মনে আমার জন্য একটা সফট কর্নার তৈরি হয়ে গেছে। এবার বলে দে মনের কথাটা, আর দেরি করিস না। দেখ, তুই অলরেডি অনেক দেরি করে ফেলেছিস। এখন কি এর জন্য সঠিক সময় এসেছে আমি বুঝতে পারছি না। ও কিভাবে রিয়াক্ট করবে এসব শোনার পর? কি ও আমার সাথে আর কোনো যোগাযোগ রাখবে? আমি বুঝতে পারছি না রে প্রীতি। কাম ডাউন অনি। নিজের মনটা কেমন দ্বন্দ্বে ফেলিস না। তুই ওকে ভালোবাসিস, ওর মনে একটা সফট কর্নার জন্মেছে, বুঝতে পেরেছিস। এখন তুই ওকে তোর মনের কথাটা খুলে বল। দেখ, ভালোবাসার যদি প্রকাশ না করিস তবে পরিণতির আশাও রাখিস না। আমি যা বলছি শোন, পরশু ও সন্ধ্যেতে তোর বার্থডে পার্টিতে আসছে। পার্টি শেষ হয়ে গেলে তুই ওকে আলাদা করে যা বলার বলে দিবি, ঠিক আছে? আচ্ছা, আমি সেটাই করব, কিন্তু তোকে থাকতে হবে। তুই আমার সাথে থাকলে আমি মনের জোর পাবো। আচ্ছা বাবা, আমি দূর থেকে সবটা দেখব। আরো কিছুক্ষণ কথোপকথনের পর অনিন্দিতা কলটা কেটে দেয়। এখন থেকেই তার বুক ধুকপুক করছে। চাপা ভয় স্পষ্ট তার চোখে মুখে। অপেক্ষা শুধু মঙ্গলবার সন্ধ্যের। আজ মঙ্গলবার, অনিন্দিতার জন্মদিন। শুভ্রদীপের ফোনে 5টা মিস কল অনিন্দিতার। আসলে রাস্তায় জ্যামের কারণেই 2 ঘন্টা লেট। শুভ্রদীপের পৌঁছানোর কথা ছিল সন্ধ্যে 7টায়, কিন্তু সে জ্যামের কারণে অনেক ঘুরে ঘুরে অবশেষে যখন অনিন্দিতার বাড়ি পৌঁছলো তখন ঘড়িতে 10টা বেজে গেছে। পার্টি শেষ, কেক কাটাও হয়ে গেছে অনেকক্ষণ আগে। হ্যাপি বার্থডে অনিন্দিতা। সরি, একটু বেশি লেট করে ফেললাম। রাস্তায় এত জ্যাম, জাস্ট ডিসকাস্টিং। অন্য আরেকটা রাস্তা দিয়ে আসতে গিয়ে এতটা লেট হয়ে গেল। প্লিজ তুমি কিছু মনে করো না। ইটস ওকে, তুমি বিজি মানুষ, আমার জন্য সময় বের করে আসতে পেরেছো, এটাই অনেক। এই নাও তোমার গিফট, আশা করি তোমার পছন্দ হবে। অনিন্দিতা গিফটের বক্সটা খুলে দেখলো তাতে একটা ডিপ ব্লু শাড়ি রয়েছে। শুভ্র জানে অনিন্দিতার এই রং ভীষণ প্রিয়। অনিন্দিতার সবচেয়ে পছন্দের এই গিফটটা। ও ওয়াও, এত সুন্দর একটা শাড়ি আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এই রংটা তোমার প্রিয়, তাই এই রঙের একটা শাড়ি তোমাকে উপহার দিলাম। এটা পরতে ভুলো না যেন। ভুলবো না, একদিন পরবো, পরে তোমাকে দেখাবো। প্রীতির বাড়িতে আজ কেউ নেই। ও আজকের রাতটা অনিন্দিতার বাড়িতেই কাটাবে। শুভ্রর সাথে আগেই পরিচয় হয়েছে প্রীতির। প্রীতিও তার গানের ভক্ত হয়ে গিয়েছে এখন।
খাওয়া দাওয়া গান বাজনা হলো অনেকক্ষণ। এরপর শুভ্র যখন বাড়ি ফিরতে যাবে তখন প্রীতি তাকে থামালো। শুভ্রদীপ, অনিন্দিতা তোমাকে কিছু বলবে। ও ছাদে অপেক্ষা করছে তোমার জন্য, তুমি একবার যাও প্লিজ। শুভ্রদীপ ঘড়িতে দেখলো 12:30। এখন? আচ্ছা, আমি যাচ্ছি। শুভ্রদীপ তো কিছুই বুঝতে পারছে না। অনিন্দিতার সাথে তো অনেকক্ষণ আড্ডা দিল, তাহলে এখন আবার কি বলবে যার জন্য ছাদে যেতে হবে? শুভ্রদীপ ছাদে গিয়ে দেখলো অনিন্দিতা দূরে রেলিং ধরে দাঁড়িয়ে আছে, আকাশের দিকে মুখ তুলে। মৃদু মৃদু বাতাস বইছে, আকাশে তারা নেই, পুরোটাই মেঘের আস্তরণ। শুভ্রদীপ পেছন থেকে ডাক দিল। কি হলো অনিন্দিতা? প্রীতি বলল তুমি নাকি আমাকে কিছু বলতে চাও। কি বলবে যার জন্য এখানে ডাকলে? অনিন্দিতা সেভাবেই দাঁড়িয়ে রইল, তবে সে প্রত্যুত্তরে বলল, একটা কথা অনেক দিন ধরে তোমাকে বলবো ভাবছি, কিন্তু যতবারই বলার চেষ্টা করছি আমার গলা বুঝে আসছে। তবে আজ সব সাহস সঞ্চয় করেছি আমি। যেটা বলার জন্য তোমাকে ডেকেছি সেটা হলো আমি আমি তোমাকে ভালোবাসি শুভ্রদীপ, অনেক অনেক ভালোবাসি। এক দল শীতল বাতাস এসে ঝাপটা মারল শুভ্রদীপের মুখে। বিস্মিত চোখে সে তাকিয়ে রইল অনিন্দিতার দিকে। নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না তার। এ কি বলছে অনিন্দিতা? সে ঠিক শুনছে? অনিন্দিতা ঘুরে তাকালো শুভ্রদীপের দিকে। তাকে কেমন উস্কো খুস্কো দেখাচ্ছে। বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছে তার গাল বেয়ে, চোখের কাজল ঘেঁটে গেছে। ঠিক সেই সময় দূরে কোথাও বাজ পড়ল। উত্তাল বাতাসের সাথে ঝমঝমিয়ে নেমে এলো বৃষ্টি। অনিন্দিতার চোখের জল, কাজল বৃষ্টির জলের সাথে মিশে একাকার। শুভ্রদীপ এক লাফে অনিন্দিতার সামনে গিয়ে তার কাঁধ ধরে ঝাঁকুনি দিল। এসব কি বলছো তুমি? ভেবে বলছো এসব? জানো আদতেও কি বলছো তুমি? অনিন্দিতা কাঁপা গলায় বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভেবেছি, অনেক ভেবেছি। আমি তোমাকে ভালোবাসি, এটাই বাস্তব, এটাই সত্যি। এ হয় না, না না, এ হয় না। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তুমি আমার অতীত সম্পর্কে কিচ্ছু জানো না। কিচ্ছু না জেনে না বুঝে এসব বলো না। তুমি তুমি অনেক ভালো একজন মেয়ে। তুমি আমার থেকেও আরো ভালো কাউকে ডিজার্ভ করো। আমি আমি তোমার যোগ্য নয়। যোগ্যতার বিচার কে করবে, তুমি না আমি? তোমার সমস্যাটা কোথায়? তুমি জানো, যেদিন প্রথম তোমার কনসার্ট দেখেছিলাম, তোমার গানটা শুনেছিলাম, সেদিনই তোমাকে নিজের মনে জায়গা করে দিয়েছিলাম। নিজের বিয়ের পিড়ি থেকে পালিয়েছিলাম আমি, শুধুমাত্র তোমাকে পাবো বলে। প্রতিটা রাত, প্রতিটা মুহূর্ত তোমার কথা ভাবি। কেন জানো? কারণ আমি ভালোবাসি তোমাকে। তুমি যেমন, আমি তোমাকে তেমন করেই ভালোবাসবো। আমার একটা অতীত রয়েছে অনিন্দিতা, সেটা শুনলে তুমি এ ধরনের মন্তব্য করবে না। কোন অতীতের কথা বলছো তুমি? কোন অতীত? শুনতে চাও তো তুমি? তবে শোনো, আমার বিয়ে হয়ে গেছে অনেক আগে। আমার একটা মেয়েও আছে, অন্বেষা। তবে দুর্ভাগ্য এই যে আমি আমার বউ রোহিণীকে হারিয়ে ফেলেছি বহু বছর আগে। আমাদের মেয়েকে জন্ম দিতে গিয়েই রোহিণী সারা জীবনের জন্য আমাদেরকে ছেড়ে চলে যায়। রোহিণী যদিও আমাকে বলেছিল আবার বিয়ে করতে, নতুন করে আবার নতুন শুরুর আশা দেখতে। আমি পারিনি, কারণ আমি জানি আমি যদি আবার বিয়ে করি, নতুন যে আসবে সে আমার মেয়েকে আমার থেকে অনেক দূরে সরিয়ে দেবে। মা মোরা মেয়েটার জীবনটা আমি নরকে পরিণত করতে পারবো না। আমি আমাকে তুমি ভুলে যাও আমাকে। কথাগুলো বলে এক ছুটে চলে যায় শুভ্রদীপ। অনিন্দিতার চোখের সামনে ঝাপসা হয়ে আসে। সদ্য পড়া বাজটা যেন ঠিক তার মাথায় পড়ল। সে ধপ করে মেঝেতে পড়ে যায়। কাঁদার শক্তিটুকুও আর অবশিষ্ট নেই তার মধ্যে। এতক্ষণ দূরে দাঁড়িয়ে সবটা পাথরের মূর্তির ন্যায় স্থির হয়ে দেখছিল প্রীতি। শুভ্রদীপ চলে যেতেই ছুটে গিয়ে বান্ধবীকে বুকে টেনে নিল সে। তার চোখের কোণের জলটাও বৃষ্টির সাথে মিশে গেছে। তার মুখ থেকে আর একটা শব্দও বেরোলো না। স্থির হয়ে বৃষ্টির মধ্যেই বসে রইল দুজন।
এরপর মাস খানেক কেটে যায়। একদিন রাত্রে শুভ্রদীপের স্বপ্নে আসে রোহিণী। তার মুখ স্পষ্টভাবে দেখতে না পেলেও অনুভব করতে পারে শুভ্রদীপ। শীতল হাতের স্পর্শ পেতেই ঘুমটা ভেঙে যায় তার। চোখ খুলে দেখে পাশে এক নারী মূর্তি বসে। শুভ্রদীপের শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত নেমে যায়। কে তুমি? নারী মূর্তিটি তার পাশে বসে মৃদুকণ্ঠে বলে, রোহিণী, তোমার রোহিণী। চোখ জোড়া জলে ভরে যায় শুভ্রদীপের। রোহিণী, রোহিণী, তুমি এসেছো? কেন কেন ছেড়ে গেলে আমাদেরকে তুমি? ভালো নেই আমি তোমায় ছাড়া, আমরা কেউ ভালো নেই তোমাকে ছাড়া। তুমি তুমি কি দেখতে পাও না? গেলেই যখন আমাকে নিয়ে গেলে না কেন? আমার আমার আর ভালো লাগে না এই জীবন, একটুও ভালো লাগে না রোহিণী, একটুও না। রোহিণী তার হাতে হাত রাখে। শুভ্র বুঝতে পারে রোহিণীও কাঁদছে। ধুর, বোকা ছেলে একটা। তোমাকে বাঁচতে হবে তো নাকি? আমাদের মেয়ের জন্য বাঁচতে হবে, ওকে মানুষের মতো মানুষ করতে হবে। শোনো না, তোমাকে একটা কথা বলছি, রাখবে গো? কি কথা? বলো, আমি আমি নিশ্চয়ই রাখবো। অনিন্দিতা তোমাকে খুব ভালোবাসে গো, আমার থেকেও বেশি ভালোবাসে। ও আমাদের মেয়েরও খেয়াল রাখবে, ভালোবাসবে। তুমি ওকে বিয়ে করে নাও। আমার দিব্যি, না বলো না। আমার মুখের দিকে যে এইটুকু করো, তোমাদের সুখেই যে আমার শান্তি। আমি আমি তোমাকে ভালোবাসি রোহিণী। তোমার জায়গা কিভাবে অন্য কাউকে দেবো আমি? এটা এটা অন্যায়, এটা অধর্ম। আমি 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 পারবো না রোহিণী, পারবো না। আমি পাগল একটা। আমি যে আর বেঁচে নেই। অনিন্দিতাকে বিয়ে করলে সব দিকটাই ভালো হবে। তুমি আর ভবঘুরের মতো জীবনযাপন করবে না। আমাদের মেয়েটা একটা মা পাবে। প্লিজ তুমি না বলো না। দেখো, আমি কিন্তু দিব্যি দিয়েছি তোমায়। এমন কেন পরীক্ষা নিচ্ছ তুমি আমার? এখন আর কি বা উপায় আছে? বেশ, তুমি যা চাইছো তাই হবে। আমি কালই যাবো অনিন্দিতার কাছে, ওর সাথে দেখা করতে। নিজের অজান্তেই আমি আমি ওকে অনেক কষ্ট দিয়েছি, অনেক। ক্ষমা চাইবো কালকে। নারী মূর্তি মিলিয়ে গেল বাতাসে। শুভ্রদীপের দু চোখের পাতা আর এক হলো না সেই রাতে। পরদিন ব্রেকফাস্ট না করেই অনিন্দিতার বাড়ি যায় শুভ্রদীপ। সেখানে গিয়ে অনিন্দিতার বাবা মার মুখে জানতে পারে অনিন্দিতার ধুম জ্বর, ঘরে শুয়ে আছে। শুভ্রদীপ ছুটে যায় তার ঘরে। অনিন্দিতাকে বিছানায় শুয়ে ছটফট করতে দেখে কষ্টে দুঃখে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে শুভ্রদীপের শুকনো গাল বেয়ে। শুভ্রকে দেখে অনিন্দিতা উঠে বসার চেষ্টা করে। শুভ্রদীপই তাকে বাধা দেয়। অনিন্দিতার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয় সে। জ্বরটা ভালোই আছে। অনিন্দিতার ঠোঁট যুগল তিরতির করে কাঁপছে। কি হলো? কিছু বলবে? তুমি যা বলবে আমি শুনবো আজ। তুমি যেমন, আমি তেমন ভাবেই তোমাকে চাই শুভ্র। অনিন্দিতার মুখে শুভ্র ডাকটা শুনে গলাটা ভারী হয়ে আসে শুভ্রদীপের। এই নামে রোহিণী তাকে ভালোবেসে ডাকত। তবে রোহিণী কি অনিন্দিতা রূপে ধরা দিয়েছে তার কাছে? তুমি কোনো চিন্তা করো না, আমি কোনো দিনও রোহিণীর জায়গা দাবি করব না। আর তোমার মেয়েরও খেয়াল রাখবো। সরি, আমাদের মেয়ের। শুভ্রদীপ কিছু বলতে পারে না। কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকে। কি হলো, কিছু বলো। শুভ্র অনিন্দিতার কপালে আলতো করে চুম্বন করে। দুজনের ঠোঁটে জমা হয় কয়েক লাইন কবিতা। চঞ্চল দুই চোখ চোরা মোর তোর পথের দিকে চেয়ে, ভালোবাসি না বলেও বাসি, ওহে আমার অভিমানী মেয়ে। স্পর্শ নয়,
অনুভবে তুমি, আলোতে নয় আধারে চাই, ঝড় ঝঞ্ঝার মাঝে খুঁজি তোমার বুকে ঠাই। শুভ্রদীপ তার এক ডাক্তার বন্ধুর সাথে কথা বলে। সে এসে অনিন্দিতাকে দেখে প্রয়োজনীয় ওষুধ, ইঞ্জেকশন সব দিয়ে যায়। দেখতে দেখতে অনিন্দিতাও সুস্থ হয়ে ওঠে। শুভ্রদীপ ঠিক করে এভাবে নয়, বাড়িতে জানিয়ে বিয়েটা সেরে নেবে তারা খুব তাড়াতাড়ি। অনিন্দিতার বা তার পরিবারের এ বিষয়ে কোনো আপত্তি নেই। একদিন প্রিন্সেপ ঘাটে বিকেলের সূর্যাস্ত দেখতে দেখতে অনেক আড্ডা গল্প করে শুভ্রদীপ এবং অনিন্দিতা। অনিন্দিতা শুভ্রর ডান হাতটা বাচ্চাদের মতো শক্ত করে জড়িয়ে তার কাঁধে মাথা দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। শুভ্র তার মুখের উপর পড়া চুলগুলো সরিয়ে কানের পেছনে গুঁজে দেয়। পড়ন্ত বিকেলের কাটানো মুহূর্তগুলোকে যদি বন্দি করা যেত খুব ভালো হতো, বা যদি অতীতে ফেরা যেত তাহলেও অনেক কিছু ঠিক হয়ে যেত। নিজের ভুলগুলো অন্তত শুধরে নেওয়া যেত। কি হলো? সন্দেহ হয়ে এলো তো? উঠবে না আজ? বাড়ি ফিরতে হবে তো এবার। আর একটু থাকো না, এই মুহূর্তটাই আর একটু বাঁচি। সরি। কেন হঠাৎ সরি? অজান্তে যদি কোনো কষ্ট দিয়ে থাকি ক্ষমা করে দিও। ভুল করলে শুধরে নিও, রাগ করলে মানিয়ে নিও, কিন্তু কিন্তু কখনো ছেড়ে যেও না। তোমাকে না পেলে হয়তো নতুন করে শুরু করার অর্থটাই অজানা থেকে যেত। অনিন্দিতা তার মুখের উপর হাত রাখে। এখন এসব কথা নয়, চলো বাড়ি যাই। অনিন্দিতাকে ড্রপ করে শুভ্র বাড়ি চলে যায়। সন্ধ্যের দিকে গিটার বাজানোর সময় পুরো ঘর খুঁজেও পিকের বক্সটা পায় না শুভ্র। মাকে জিজ্ঞেস করতে বলল হয়তো গেস্ট রুমে আছে। গেস্ট রুমে মাঝে মধ্যেই শুভ্রদীপ যায়। সেখানে গিয়ে পুরো ঘর খুঁজে পিকের বক্স পেল সে। তবে তার সাথে আরও একটা জিনিস পেল, একটা পুরনো ফটো ফ্রেম। তাতে দুজন দম্পতির ছবি। শুভ্রদীপ তাদেরকে ঠিক চিনতে পারল না। ফটো ফ্রেমটা সাথে করে নিয়ে আসলো সে। সেটা নিয়ে বাবার ঘরের দিকে গেল, কিন্তু ঘরে ঢোকার আগেই থমকে দাঁড়ালো। ভিতরে বাবা মা যেন কি নিয়ে আলোচনা করছে। কান পেতে শুনল সে। তার বাবা বলছে, দেখো জয়া, আজ আমাকে আর আটকিও না। সত্যিটা ছেলেটাকে বলতেই হবে আমাকে। এত বছর আমরা এই সত্যিটা লুকিয়ে রেখেছি। এখনো বড় হয়েছে, দুদিন পর বিয়ে করবে। এখন যদি না বলি আর কখনো বলা হবে না। শুভ্রদীপ আর থাকতে না পেরে তাদের কথোপকথনের মাঝেই ঘরে ঢুকলো। কি লুকানোর কথা বলছো তোমরা? মৃণালবাবু স্ত্রীর কোনো কথা না শুনেই আজ তার জীবনের সবচেয়ে বড় গোপন কথাটা, যেটা এত বছর শুভ্রদীপের থেকে লুকিয়েছে, সেটা জানিয়ে দেন। দেখ খোকা, আসলে 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 কি? আর এই ছবিতে যারা আছে তারা কারা? মৃণালবাবু অবাক হয়ে যান ছবিটা দেখে। এ তুই কোথায় পেলি? গেস্ট রুমে পেয়েছি। কিন্তু কিন্তু এটা কাদের ছবি? মৃণালবাবু কিছুক্ষণ নীরব থেকে এক চরম সত্যি জানালেন ছেলেকে। এই ছবিতে যারা আছেন তারাই তোর আসল বাবা মা। তুই আমাদের ছেলে নোস, তোর বাবা মা আমরা নই। শুভ্রদীপের মাথা কাজ করছে না। এসব আবার কি? কি বলছে তার বাবা এসব? এসব কি? বাবা নাও মানে? ওরা বাবা মা? তবে তোমরা কে? এটাই সত্যি। এতক্ষণ নীরব থাকার পর জয়া দেবী মুখ খুললেন। হ্যাঁ খোকা, আমরা তোর বাবা মা নয়, আমরা তোর মাসি মেশো। তুই তখন অনেক ছোট। তোর মা মানে আমার দিদি তোকে আমাদের কাছে রেখে তোর বাবার সাথে একটা বাড়িতে নিমন্ত্রণে গিয়েছিল। আর তারপরেই ফেরার পথে গাড়ি দুর্ঘটনায়
কথাটা শেষ করতে পারেন না তিনি, কান্নায় কুঁকড়ে যান। মৃণালবাবু শুভ্রদীপের কাঁধে হাত রেখে বলেন, এই সত্যিটা আমি তোকে জানাতে চেয়েছিলাম। তোর মা কিচ্ছু বলতে বাধা দিয়েছিল, আমি পারছিলাম না, আর আমার দম বন্ধ হয়ে আসছিল, তাই সত্যিটা জানিয়ে দিলাম। শুভ্রদীপ ফ্রেমের ছবির দিকে দেখে। ফোঁটায় ফোঁটায় জল পড়ে ফ্রেমের ওপর। ছবিটাকে বুকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতে থাকে শুভ্রদীপ। জয়া দেবী তাকে সান্ত্বনা দিয়ে বলেন, কাঁদিস না খোকা, আমরা তো আছি, তুই আমার ছেলে, বুঝলি বুঝলি তুই আমার ছেলে, আর আমি তোর মা। আর এটাই সত্যি, পৃথিবীতে এর থেকে সত্যি আর কিছু হতে পারে না, যে আমি তোর মা, তুই আমার ছেলে। তুই সব সময় মনে রাখবি, আমি তোর মা, তুই আমার ছেলে। এখন সময় এসে গেছে, তোর হাতে সমস্ত দায়িত্ব তুলে দিয়ে আমরা তীর্থে বেরোবো। আমরা এখন মুক্ত। কোথাও যাবে না তোমরা, আমি আমি তোমাদের কোথাও যেতে দেবো না। এক বাবা মাকে হারিয়েছি আমি, আর এক বাবা মাকে হারাতে পারবো না, আমি কিছুতেই পারবো না। তোমরা আমার সাথেই থাকবে। আমি যতদিন চাইবো ততদিন থাকবে। কোথাও যাবে না তোমরা, কোথাও না। আমরা কোথাও যাব না খোকা, তোকে কে বললো তোকে ছেড়ে আমরা কোথাও যাব? কোথাও যাব না আমরা তোকে ছেড়ে। কি গো, যাব না তো আমরা? বলো তুমি। হ্যাঁ, যাব না কোথাও, তবে তুইও কথা দে আবারও সবটা নতুন করে শুরু করবি। হ্যাঁ খোকা, রোহিণী কি চাই তো বল, তুই এইভাবে ঘুমড়ে ঘুমড়ে থাক? অন্বেষারও তো একজন মায়ের আদর, যত্ন, স্নেহ সব চাই বাবা। বল, এটুকু তো আমারও অধিকার, আর এটুকু তো ওরও অধিকার। বেশ, ঠিক আছে। আমার জীবনে একজন নারী এসেছে জানো তো, আমি নিজের মধ্যে থাকা অন্তর্দ্বন্দ্বে তাকে স্বীকার করে উঠতে পারছিলাম না, তবে তোমরা সম্মতি দিলে। এ তো খুব ভালো কথা খোকা, নিয়ে আয় তুই ওকে একদিন আমাদের বাড়িতে, আমরা ওকে একটু দেখি, নিজের করে পাই। হ্যাঁ বাবা, নিয়ে আয়। তোদের একসাথে হাসি খুশি দেখলে তবেই যে শান্তি আমাদের। অন্বেষাও ভীষণ খুশি হবে, দেখিস। বেশ, তবে তাই হবে। আসতে পারি? হঠাৎ ঘরের বাইরে থেকে এক নারী কণ্ঠস্বর শোনা যায়। শুভ্রদীপ বাইরের দিকে তাকিয়ে দেখে সৌমিলি দাঁড়িয়ে। সৌমিলি বহু বছর ধরে শুভ্রদীপের মেয়ের দেখাশোনা করছে। প্রথমে শুধু কাজের সম্পর্ক থাকলেও দিন যত পেরিয়েছে অন্বেষার সাথে একটা মিষ্টি সম্পর্ক গড়ে উঠেছে তার। সঙ্গে সঙ্গে শুভ্রদীপের পরিবার, এমনকি শুভ্রদীপকেও সে হয়তো নিজের অজান্তেই একটু একটু করে ভালোবেসে ফেলেছে। সে জানে এই ভালোবাসা, এই অনুভূতি কখনোই কারোর সামনে সে প্রকাশ করতে পারবে না এই ভালোবাসাটাকে জাহির করতে। এই ভালোবাসার অনুভূতি চিরকাল তার হৃদয়ের গহীনে রয়ে যাবে। শুভ্রদীপের প্রতি তার ভালোবাসা একটু অন্যরকম। এই ভালোবাসাটা ঠিক অধিকার ফলানোর জন্য নয়। ওর ভালোবাসার মানে যেন তার মনের মানুষটা খুব ভালো থাকে, সুখে থাকে, এইটুকুই তার চাওয়া। আরে সৌমিলি, এসো, বলো, কিছু হয়েছে? না না, কিছু হয়নি, কিছু মনে করো না। হ্যাঁ, ঘরে ঢোকার সময় তোমাদের কথাগুলো শুনলাম। সৌমিলি একটু থেমে আবার বলে উঠল, জানো তো, আমি না আজ খুব 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 খুশি হয়েছি। অবশেষে তুমি নিজে জীবনটাকে গুছিয়ে নিচ্ছ, আর আমাদের মিষ্টি অন্বেষাও এবার মায়ের ভালোবাসা পাবে। খুব ভালো থেকো তোমরা। এখন আমি আসি, অন্বেষা আবার অপেক্ষা করছে আমার জন্য। চোখের জলটা শুভ্রর থেকে লুকিয়ে মুখে হালকা একটা হাসির রেখা ফুটিয়ে সেখান থেকে ধীর পায়ে চলে যায় সৌমিলি।
সপ্তাহখানেক পর শুভ্রদীপ কল করে কি একটা আর্জেন্ট কাজ আছে বলে ডাকে অনিন্দিতাকে। অনিন্দিতা শুভ্রদীপের বাড়ি যায়। সেই নীল শাড়িটা পরে, শুভ্রদীপ যেটা তাকে গিফট করেছিল বার্থডেতে। সেখানে গিয়ে শুভ্রদীপ এক এক করে অনিন্দিতার সাথে তার মা, বাবা ও মেয়ের পরিচয় করায়। প্রত্যেকের অনিন্দিতাকে ভীষণ পছন্দ হয়েছে। আর অন্বেষা, সে তো অনিন্দিতাকে ছাড়তেই চাইছে না, তার কোলের সাথে লেপ্টে রয়েছে। আমি তোমায় একদম ছাড়বো না, দেখো একদম এমন শক্ত করে ধরে থাক, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো মাম্মাম। অনিন্দিতার চোখটা এক অদ্ভুত মমতায় ভিজে উঠল। সে অন্বেষাকে নিজের বুকের সাথে জাপটে ধরে বলল, কোথাও যাব না সোনা আমার, এই আমিও তোমাকে সারা জীবন শক্ত করে ধরে রাখবো আমার বুকের মধ্যে। অনিন্দিতার গালে চুমু এঁকে দেয় অন্বেষা। আই লাভ ইউ মাম্মাম। লাভ ইউ টু সোনা। আকাশের মুখ আজ বিকেল থেকেই ভার, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিও দেখা যাচ্ছে। শুভ্রদীপ অনিন্দিতাকে ছাদে নিয়ে যায়। অনিন্দিতা বুঝতে পারে না শুভ্রর প্ল্যানটা ঠিক কি। অনিন্দিতা ছাদের মাঝ বরাবর গিয়ে দাঁড়ায়। কি হলো বলো তো? নিচে সবাই গল্প করছে আর তুমি আমাকে এখানে টেনে নিয়ে এলে, কি বলবে? শুভ্র একটু বিরক্ত হয়। তুমি না বড্ড কথা বলো, চুপচাপ দেখে যাও কি হয়। অনিন্দিতা দেখল শুভ্র ধীরে ধীরে এক হাঁটু মুড়ে প্রপোজ করার ভঙ্গিতেই তার সামনে বসল। অনিন্দিতা এবার বুঝতে পারছে কি হতে চলেছে। শুভ্র পকেট থেকে একটা ডায়মন্ড রিং বের করে, চোখের ইশারায় অনিন্দিতাকে হাত বাড়িয়ে দিতে বলে। অনিন্দিতা হাত বাড়িয়ে দিলে শুভ্রদীপ আংটিটা পরিয়ে দেয়। তারপর চিৎকার করে বলে, এই বৃষ্টিকে সাক্ষী রেখে আজ থেকে শুরু হবে আমাদের নতুন জীবন, আমাদের নতুন পথ চলা। আই লাভ ইউ অনিন্দিতা, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। অনিন্দিতা সব ভাষা হারিয়ে ফেলেছে। এক লাফে শুভ্রদীপের কোলে উঠে পড়ে। ডাল সামলাতে না পেরে আরেকটু হলেই বেচারা পড়ে যাচ্ছিল। আই লাভ ইউ টু। এরপরই অঝরে নামলো বৃষ্টি, ভিজিয়ে দিল ওই ছাদ, বাড়ি, শহর আর ওই দুটো শরীরকে। আমাদের একটা কানেকশন আছে এই বৃষ্টির সাথে, কি বলো? একদম ঠিক বলেছ, আমরা এক হলেই বৃষ্টি নামে। অনিন্দিতা ধীরে ধীরে ঠোঁট দুটো বাড়িয়ে দেয়। শুভ্র শক্ত করে ধরে আছে তার কোমরটা। তার ঠোঁট দুটো চুম্বকের মতো টেনে নেয় অনিন্দিতার ঠোঁট দুটোকে। যতক্ষণ না অনিন্দিতার দম বন্ধ হয়ে আসে ততক্ষণ জুড়ে থাকে শুভ্রদীপ। এবার একটা কবিতা হয়ে যাক। বেশ, হোক তবে। এমন মায়ায় জড়ালে প্রিয়, মুক্ত হৃদয়ে এই বাঁধনে, ভাষাহীন পরশ প্রেমে তোমার মতো হয় না কেহ। থেমে যাক সময়, নামুক আধার, বয়ে যাই খরস্রোতে, আমার ঠোঁটের আশ্রয় হোক তোমার ভেজা ঠোঁটে, তোমার ভেজা ঠোঁটে।